صل على سيدي اللهم صل على محمد اللهم صل على سيدي اللهم صل على محمد। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো হিস্ট্রি টেকিং অফ জন্ডিস নিয়ে, তাই না? খুবই ইম্পর্টেন্ট একটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এবং আপনারা যখন ইনশাল্লাহ অলরেডি যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ওয়ার্ডে যাওয়া শুরু করেছেন, আপনারা জন্ডিসের পেশেন্ট দেখে ফেলেছেন, তাই না? এবং আমাদের দেশের পার্সপেক্টিভে জন্ডিসের যদি দুটো কারণ বলতে বলি, একটা হলো আমাদের সিএলডি ক্রনিক লিভার ডিজিজ, এবং নাম্বার 2 হলো ভাইরাল হ্যাপাটাইটিস, আর আরেকটা আমরা পেয়ে থাকি সেটা হলো থ্যালাসেমিয়া, তাই না? অর্থাৎ হিমোলাইটিক অ্যানিমিয়াতে যে জন্ডিসটা থাকে। সো এই হচ্ছে বেসিক কিছু পেশেন্ট বা কজ যেগুলো আমরা সচরাচর পেয়ে থাকি। এছাড়া আরও অনেকগুলো কারণ আছে, আমরা ইনশাল্লাহ একে একে বলার চেষ্টা করবো অ্যাজ ব্রিফ এস পসিবল আপনাদের লেভেল থেকে। কারণ দেখেন, হিস্ট্রি টেকিং অফ জন্ডিস নিয়ে আমি কথা বলতে গেলে আমার এইটার যদি ইন ডেপথ অফ নলেজ যদি আমি সব কিছু বলতে যাই, আমার 4 থেকে 5টা ক্লাস লাগবে। সো আপনাদের লেভেলে যে কথাগুলো বলবো সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। বাকিটা আপনারা যখন ইনশাল্লাহ 5th ইয়ারে উঠবেন তখন ডেভিডসন পড়বেন, কুমার অ্যান্ড ক্লার্ক পড়বেন, হ্যারিসনও মাঝে মাঝে দেখবেন, নোটস পড়বেন, এবং আলহামদুলিল্লাহ এই ব্যাপারগুলো আমি ফিল দ্য মেডিসিন কোর্সে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। সো এগুলো এখন আপনাদের এই লেভেলে পড়তে গেলে যেটা দরকার সেটাও আপনারা পারবেন না। সো আমি যতটুকু বলি, যে ওয়ার্ডগুলো বলি, শুধু ততটুকুই আপনারা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এর বাইরে পড়তে গিয়ে নিজেকে বিপদে ফেলার দরকার নেই, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, তাহলে চলুন শুরু করা যাক। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর আস্তাগফিরুল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রথমে আসি, আমরা হিস্ট্রি টেকিং এ কি কি প্রশ্ন করব, কেন করব, কোন প্রশ্নটা কি জানার জন্য করছি, এটা বোঝার জন্য আমাদেরকে আসলে জন্ডিসের কজগুলো নিয়ে একটা ব্রিফ ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। তাহলে দেখেন, আমরা প্রথমে একটু লিখে বলি আপনাদেরকে যে জন্ডিস, এই জন্ডিসকে আমরা অ্যাকর্ডিং টু কজ 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রি হেপাটিক, নাম্বার 2 হেপাটিক, নাম্বার 3 কোলেস্ট্যাটিক। কোলেস্ট্যাটিক এটাকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। যদি কোলেস্ট্যাসিস মানে বিলিয়ারি অবস্ট্রাকশনটা লিভারের ভেতরে হয় তাহলে হচ্ছে ইন্ট্রাহেপাটিক, আর যদি বিলিয়ারি অবস্ট্রাকশনটা লিভারের বাহিরে হয়, যেমন কমন বাইল ডাক্ট, তাই না? তারপরে যে মেজোডিউডেনাল প্যাপিলা, এই জায়গাতে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, অর্থাৎ লিভারের বাহিরে বিলিয়ারি পাথওয়েতে অবস্ট্রাকশন, তাহলে সেটা হলো এক্সট্রা হেপাটিক। ওকে, ফাইন। তাহলে ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস, এক্সট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস। এখন এই যে কোলেস্ট্যাটিক জন্ডিস, এটাকেই আপনারা ফর্মালি, অর্থাৎ এতদিন আপনারা কি বলে আসতেন, অবস্ট্রাকটিভ জন্ডিস বলতেন। ওকে, কিন্তু কোলেস্ট্যাটিক বললে ব্যাপারটা আরো মোর অ্যাকিউরেট হয়। ওকে, তারপরে আসেন যে প্রিহেপাটিক জন্ডিস, এটাকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে হিমোলাইটিক, আরেকটা হলো নন হিমোলাইটিক। এখন হেমোলাইটিক মানে হচ্ছে যে কোনো কারণে যদি বডিতে হেমোলাইসিস হয়, এটা কিন্তু আলাদা একটা চ্যাপ্টার ফিল দ্য মেডিসিনে। আমার শুধু হেমোলাইটিক মানে অ্যানিমিয়া পড়াতে গিয়ে আমার প্রায় 2-3টে ক্লাস লাগছে আলহামদুলিল্লাহ। সো আপনাদের এখন এটা জানা দরকার নাই, শুধু কয়েকটা কমন কজগুলো জেনে রাখেন হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে আমরা কমনলি আমাদের দেশের পার্সপেক্টিভে কি কি পাই, যেমন দেখেন এই যে থ্যালাসেমিয়া, ভেরি কমন, তাই না? থ্যালাসেমিয়া ইটসেলফ কি করে, এটা পেশেন্টের হেমোলাইটিক অ্যানিমিয়া করে। আর হেমোলাইটিক অ্যানিমিয়া পেশেন্টের কি ধরনের জন্ডিস করে, প্রি হেপাটিক জন্ডিস করে। ক্লিয়ার? অর্থাৎ এই ক্ষেত্রে পেশেন্টের কনকমিটেন্টলি আপনি অ্যানিমিয়াও পাবেন, জন্ডিসও পাবেন। তাহলে এটা হচ্ছে পেশেন্টের প্রি হেপাটিক জন্ডিস। আর কি কি কারণে কমনলি হেমোলাইটিক অ্যানিমিয়া পেতে পারি, আর কি কি কারণে?
যেমন অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, যে কোনো কারণে এটা হতে পারে, যে পেশেন্টের বডিতে কোনো ড্রাগ ইনডিউসড হতে পারে, কোনো ভাইরাল ইনফেকশন ইনডিউসড হতে পারে, তাই না, যে কোনো কারণে, অথবা পেশেন্টের কোনো অটো ইমিউন ডিজিজ থাকলে, যেমন অ্যাসিলিতেও কিন্তু হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, তাই না। আচ্ছা, সো যে কোনো কারণে বডিতে যদি অটো অ্যান্টিবডি মেডিয়েটেড অথবা সেল মেডিয়েটেড আরবিসি ডিস্ট্রাকশন শুরু হয়, এটা হতে পারে ব্লাড ভেসেলসের ভিতরে, তখন আমরা এটাকে বলি ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। এটা হতে পারে স্প্লিনের মধ্যে, তখন আমরা এটাকে বলি এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস। যেমন এই যে থ্যালাসেমিয়াতে কি হয়, থ্যালাসেমিয়াতে এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়, তাই না, স্প্লিনোমেগালি হয়ে। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা কি পেতে পারি, পেশেন্টের প্রি হেপাটিক জন্ডিস পেতে পারি। আরেকটা কমন কজ একটু দেখে রাখতে পারেন, এটা আপনারা পাবেন, সেটা হলো যে এই যে আমরা ওই যে আপনাদের সেই ইন্টারমিডিয়েটের যে গাজী আজমল স্যারের বই থেকে পড়ে আসেন, হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, অর্থাৎ মায়ের ব্লাড গ্রুপ RH নেগেটিভ এবং বাচ্চার ব্লাড গ্রুপ RH পজিটিভ, তখন কি হয়, একটা মেজর হেমোলাইসিস হতে পারে বাচ্চার, বিশেষ করে মানে আপনার সেকেন্ড বেবি থেকে। তাহলে এটা হচ্ছে হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। তাহলে এখানেও বাচ্চাটার কি থাকে, কনকমিটেন্টলি তার সিভিয়ার একটা জন্ডিস থাকে, এবং সেখান থেকে বাচ্চার কার্নিক টেরাস ডেভেলপ করতে পারে। আবার কনকমিটেন্টলি যদি হেমোলাইসিস হচ্ছে, বাচ্চাটা কি থাকবে, অ্যানিমিক থাকবে, সিভিয়ারলি অ্যানিমিক থাকবে। আর কি কি কারণ হতে পারে, মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া, এটা একটু জেনে রাখতে পারেন। মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া এটা আমরা কখন পাই, যেমন পেশেন্টের যদি সেপসিস থাকে, পেশেন্টের যদি ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন থাকে, হ্যাঁ, তাহলে কি হয়, পেশেন্টের এই যে ব্লাড ভেসেলস, পেশেন্টের এই যে ব্লাড ভেসেলস, এই ব্লাড ভেসেলসের মধ্যে কি হয়, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, নামটাই বুঝতে পারছেন যে তার বডির বিভিন্ন ব্লাড ভেসেলসের মধ্যে ছোট ছোট থ্রম্বাই তৈরি হয়ে থাকে, ক্লট তৈরি হয়ে থাকে, এবং এই ক্লটগুলোর মধ্যে দিয়ে যখন আরবিসি যেতে চায়, তখন সে ধাক্কা খেয়ে তার একটা মেকানিক্যাল হেমোলাইসিস হয়, এবং এটাকে আমরা বলি যে মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে এটা কমনলি আমরা সেপসিস, ডিআইসি এগুলোতে আমরা পেয়ে থাকি, অথবা থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরাতে পাই, অর্থাৎ কোনো কারণে তার বডির বিভিন্ন জায়গায় থ্রম্বোসিস হচ্ছে, ঠিক আছে, ওকে। তারপরে আরেকটা যেটা বললাম যে ড্রাগসের কারণে হতে পারে, এই যে বিভিন্ন কেমিক্যালস এবং ড্রাগসের কারণেও হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। তাহলে যে কোনো কারণে যদি বডিতে হেমোলাইসিস হয়, সেটা কি করতে পারে, পেশেন্টের জন্ডিস করতে পারে, এবং হেমোলাইসিসের কারণে যে জন্ডিস হয়, এটাকে আমরা বলি প্রি হেপাটিক জন্ডিস। বাস, তাহলে দেখেন আমি এই যে প্রায় এখানে একটা ক্লাসের ইনফরমেশন আপনাদেরকে মানে এর চাইতে সংক্ষেপে বলা সম্ভব না, জাস্ট একটু মুখে বলে একটা আইডিয়া দিলাম, যে আপনার মাথায় যাতে থাকে যে প্রি হেপাটিক জন্ডিসের ইম্পর্টেন্ট কারণ হলো হেমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, এখন আসেন, আপনারা যদি একটু ডেভিডসনে দেখেন যে প্রি হেপাটিক জন্ডিসটা হেমোলাইসিস ছাড়াও হতে পারে কিছু কনজেনিটাল কারণে, কিছু কনজেনিটাল জেনেটিক মিউটেশন, ডিফেক্ট, ট্রান্সপোর্টারের কিছু প্রবলেমের কারণেও পেশেন্টের হেমোলাইসিস হচ্ছে না, কিন্তু তার প্রি হেপাটিক জন্ডিস হতে পারে। এরকম কি কি আপনাদের লেভেলে এই দুটো মনে রাখা দরকার নাই, আপনারা এই দুইটা মনে রাখলে মোর দেন এনাফ। কি কি, একটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম, এটা কিন্তু পাওয়া যায়, যেমন আমি ইন্টার্নশিপে এরকম 2-3 জন পেশেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, গিলবার্ট সিনড্রোম। আরেকটা হচ্ছে ক্রিগলার নেজার, এটা আমি এখন পর্যন্ত পাইনি। তাহলে গিলবার্ট সিনড্রোম এবং ক্রিগলার নেজার সিনড্রোম, এগুলোতে কি হয়, যে পেশেন্টের হেপাটোসাইটের ভেতরে একটা এনজাইম থাকে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, এবং এই যে ফার্স্ট ইয়ারে পড়ে এসছেন গাইডুনে, গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এই এনজাইমটার কাজ ছিল আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করা, এবং এই কনজুগেটেড বিলিরুবিন যেহেতু ওয়াটার সলিবল, তখন সে কি হতো, আমাদের ইউরিন দিয়ে ইউরোবিলিনোজেন হিসেবে, স্টুল দিয়ে স্টার্কোবিলিনোজেন হিসেবে এক্সক্রিট হয়ে যেত। এখন এই যে আমাদের গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এই এনজাইমটার অ্যাক্টিভিটি যদি কোনো কারণে কমে যায়, তাহলে সেটা গিলবার্ট সিনড্রোম হয়। ফলে পেশেন্টের বডিতে কি হবে, আনকনজুগেটেড বিলিরুবিন জমতে থাকবে, কারণ তাদেরকে কেউ কনভার্ট করতে পারছে না, এনজাইমটা নাই, ঘাটতি। আর যদি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা একেবারেই না থাকে, অ্যাবসেন্ট, তাহলে সিভিয়ার আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হবে। অর্থাৎ গিলবার্টের সিভিয়ার ফর্ম হচ্ছে ক্রিগলার নেজার। ক্লিয়ার? তাহলে গিলবার্টের ক্ষেত্রে পেশেন্ট সাধারণত তার কোনো কম প্রবলেম হয় না, কিন্তু যখন প্রলং ফাস্টিং করে রোজার সময়, অথবা মানে সনাতন ধর্মাবলম্বীরা ওরা যখন ফাস্টিং করে, তখন ওনাদের এই প্রবলেমটা হয়, যে ফাস্টিং করলে তার একটা কি হয়, জন্ডিস অ্যাপিয়ার করতে পারে, ঠিক আছে, আদার্সওয়াইজ তার কোনো প্রবলেম হয় না। এবং এই যে গিলবার্ট সিনড্রোমে যে জন্ডিসটা হয়, এটা কিন্তু একটা কি মানে লো গ্রেড জন্ডিস থাকে, এখানে বিলিরুবিন খুব একটা বাড়ে না, সো এটা নিয়ে পেশেন্টের বদার হওয়ার কিছু নেই। কিন্তু ক্রিগলার নেজার এটা কিন্তু কি, বিশেষ করে যদি অ্যাবসেন্ট হয় গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম, এটা বাচ্চা মানে নিউনেট থাকা অবস্থায় মারা যেতে পারে, র্যাপিড ডেথ ইন নিউনেট। হ্যাঁ, অর্থাৎ এটাকে আমরা কেন মারা যাচ্ছে, কারণ আনকনজুগেটেড বিলিরুবিন যেহেতু অনেক বেড়ে যাচ্ছে এখানে,
তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে লিপিড সলিউবল, ফলে এটা খুব সহজে বাচ্চার ব্রেইনে ঢুকে যেতে পারে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে, কারণ এটা লিপিড সলিউবল। ফলে ব্রেইনে গিয়ে এই বিলিরুবিনটা একটা অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড ব্রেইন ইনজুরি শুরু করে, এবং সেখানে আলটিমেটলি কি হয়, বাচ্চাটার কার্নিক টেরাস হয়ে সে মারা যায়। ঠিক আছে, সো এই হলো মোটামুটি আমাদের ব্যাপারটা। তাহলে আমরা দেখলাম যে প্রিহ্যাপাটিক জন্ডিসের আন্ডারে হেমোলাইটিক জন্ডিস আর একটা হচ্ছে নন হেমোলাইটিক কনজেনিটাল জন্ডিস। কনজেনিটালের আন্ডারে আমরা দুটো মেইনলি মনে রাখছি, গিলবার্ট, ক্রিগলার নেজার। মোর ফ্যাটালিস ক্রিগলার নেজার। গিলবার্টটা কখন বেশি সমস্যা করে? ফাস্টিং এর সময়। ঠিক আছে, ওকে। তাহলে এই হলো মোটামুটি ব্যাপার। এখন দেখেন যে এই যে আমরা প্রিহ্যাপাটিক জন্ডিসের কথা বললাম, তাহলে প্রিহ্যাপাটিক জন্ডিসের মধ্যে প্রবলেমটা হচ্ছে লিভারের এখানে কোনো দোষ নাই, লিভার ভালো, লিভার তার কোনো লিভারের মধ্যে হ্যাপাটোসেলুলার ইনজুরি নাই, কিচ্ছু নাই। প্রবলেমটা হচ্ছে ব্লাড ভেঙে যাচ্ছে, হেমোলাইসিস অথবা কোনো ট্রান্সপোর্টারের ডিফেক্ট। তাহলে বলেন প্রিহ্যাপাটিক জন্ডিসের ক্ষেত্রে আমি যদি পেশেন্টের লিভার ফাংশন টেস্ট করি, অর্থাৎ আমি যদি পেশেন্টের এএলটি করি, আমি যদি পেশেন্টের এএসটি করি, আমি এগুলো কি পাবো? নর্মাল পাবো। তাহলে আমি কোনো পেশেন্টের জন্ডিস পাচ্ছি কিন্তু দেখলাম যে এএলটি এএসটি নর্মাল, তাহলে আমি প্রথমে বুঝে যাব যে এটা প্রিহ্যাপাটিক জন্ডিস হওয়ার পসিবিলিটি বেশি, কারণ এখানে হ্যাপাটোসেলুলার কোনো ইনজুরি নাই, ইনজুরি হলো তো এএলটি এএসটি বাড়তো। ওকে, আচ্ছা। প্লাস যেহেতু এখানে প্রিহ্যাপাটিক জন্ডিস, তার মানে অবশ্যই এখানে মেইনলি কনজেনিটাল যে গিলবার্ট, ক্রিগলার নেজার, ডুবিন জনসন, এগুলো খুব রেয়ার। তাহলে আপনাকে চিন্তা করতে হবে পেশেন্টের হেমোলাইসিস হচ্ছে। তাহলে হেমোলাইসিস যদি হয়, তাহলে আপনি পেশেন্টের হেমোলাইসিসের কারণ বের করার চেষ্টা করবেন। যেমন যদি বডিতে হেমোলাইসিস হয়, তাহলে পেশেন্টের আপনি যখন বিলিরুবিন চেক করবেন, তাহলে পেশেন্টের প্রিহ্যাপাটিকে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। কেন? কারণ লিভারের তো কোনো প্রবলেম নাই, এখানে যেহেতু আরবিসি ভেঙে যাচ্ছে, তাহলে অতিরিক্ত আরবিসি ভাঙছে। ধরেন একটা আরবিসি ভাঙলে একটা আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হয়, ধরেন জাস্ট ফর এন এক্সাম্পল। তাহলে 10টা আরবিসি, বেশি আরবিসি ভেঙে যাচ্ছে, তাহলে কয়টা আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হবে? 10টা। এখন মনে করেন লিভার সর্বোচ্চ 6টা পর্যন্ত আনকনজুগেটেডকে কনজুগেটেড বিলিরুবিন করে বের করতে পারে, তাহলে আরো রেসিডুয়াল কয়টা আনকনজুগেটেড বিলিরুবিন আপনার ব্লাডে থেকে যাচ্ছে? 4টা। সো এই যে এখানে তাহলে কি বাড়বে প্রিহ্যাপাটিক জন্ডিসে? আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে, এটাই বুঝাতে চাচ্ছি, আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে। এখন আসেন আমি একসাথে বলার চেষ্টা করছি যাতে আপনাদের প্রবলেম কম হয়। এখন এই ডায়াগ্রামটা একটু খেয়াল করেন, যে এটা যদি আপনারা একটু খেয়াল করেন যে এই যে আনকনজুগেটেড বিলিরুবিন, এরা আমাদের হেপাটোসাইটে ঢুকে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ দিয়ে কিসে কনভার্টেড হয়? কনজুগেটেড বিলিরুবিন। এই কনজুগেটেড বিলিরুবিন বিলিয়ারি পাথওয়েতে ইন্টেস্টাইনে আসে, ইন্টেস্টাইনে এসে তারা কোলোনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে স্টার্কোবিলিনোজেনে কনভার্ট হয়। এই স্টার্কোবিলিনোজেনের ম্যাক্সিমাম পোর্শন স্টার্কোবিলিন হয়ে স্টুল দিয়ে বেরিয়ে যায়, এবং এই স্টার্কোবিলিনের কারণেই আমাদের স্টুলের কালারটা ব্রাউন কালার হয়। আবার এই স্টার্কোবিলিনোজেনের বাকি অংশ পুনরায় অ্যাবজর্ব হয়ে কোথায় ফিরে আসে? লিভারে। লিভার তখন এই স্টার্কোবিলিনোজেনকে আবার কিসে কনভার্ট করে? ইউরোবিলিনোজেনে। এবং এই ইউরোবিলিনোজেনটা তখন কোথায় যায়? কিডনিতে। ঠিক আছে, এবং কিডনিতে যাওয়ার পরে এই যে সেই ইউরোবিলিনোজেন বা ইউরোবিলিন হিসেবে আমাদের ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয়। তাহলে আমাদের কনজুগেটেড বিলিরুবিন, দেখেন কনজুগেটেড বিলিরুবিন সেটা স্টুল দিয়ে পাস হয় স্টার্কোবিলিন ফর্মে, ইউরিন দিয়ে পাস হয় ইউরোবিলিন ফর্মে। ওকে, ফাইন। মনে রাখবেন যে কখনো একজন হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইউরিন দিয়ে কনজুগেটেড বিলিরুবিন ডিরেক্টলি পাস হয় না, কারণ ইউরিন দিয়ে কনজুগেটেড বিলিরুবিনটা পাস হয় ইউরোবিলিনোজেন ফর্মে, ডিরেক্ট কনজুগেটেড বিলিরুবিন হিসেবে পাস হয় না, এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। এখন আসেন যে যদি কোনো কারণে কনজুগেটেড বিলিরুবিন ইউরিন দিয়ে পাস হয়, তাহলে এই কনজুগেটেড বিলিরুবিনের কালার হচ্ছে একটু কি ডার্ক ব্রাউন। কি কালার? একটু ডার্ক ব্রাউন কালার, হ্যাঁ, বাদামি কালার। তাহলে কারো যদি কনজুগেটেড বিলিরুবিন ইউরিন দিয়ে পাস করে, তার ইউরিনের কালার কি ইয়েলোইশ থাকবে নাকি ডার্ক কালার হয়ে যাবে? হাই কালার ইউরিন, কালচে টাইপের মনে হবে। ঠিক আছে, কালচে না, পুরোপুরি খয়েরি কালার মনে হবে, হ্যাঁ, মানে হাই কালার ইউরিন বলে সহজ ভাষায়। ওকে, এখন অন্যদিকে দেখেন এই যে স্টুল দিয়ে নর্মালি কি পাস হচ্ছে বললাম? স্টার্কোবিলিন, এবং এই স্টার্কোবিলিনের কারণে আমাদের স্টুলের কালারটা কি হচ্ছে বললাম? ব্রাউন কালার, তাই না? ব্রাউন কালার। তাহলে কারো যদি স্টার্কোবিলিনের পরিমাণ বেড়ে যায় স্টুলে, তাহলে তার ফিসিসের কালার, স্টুলের কালারটা
ডার্ক ব্রাউন হবে, মানে আরো ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক আছে। আর যদি স্টার্কোবিলিনের পরিমাণ স্টুলে কমে যায় তাহলে তার স্টুলের কালারটা পেইল হোয়াইট কালার হয়ে যাবে। এগুলো একটু লেখেন বারবার, এগুলো মনে হচ্ছে সহজ কিন্তু এগুলো ভেরি মানে কমপ্লিকেটেড, একটু লিখে লিখে পড়তে হবে। এটা আলহামদুলিল্লাহ আমার এখনো মাঝে মাঝে প্যাঁচ লেগে যায়। হ্যাঁ, তাহলে দেখেন একটু ভালো করে শুনেন আমি কি বললাম, যে স্টুলে স্টার্কোবিলিনের পরিমাণ বেড়ে গেলে স্টুলের কালার আরো বেশি বাদামি হবে, ডার্ক ব্রাউন হবে। আর স্টার্কোবিলিনের পরিমাণ স্টুলে কমে গেলে স্টুলের কালারটা একটু হোয়াইটিশ হয়ে যাবে, এটাকে আমরা বলি পেইল স্টুল, তাই না? আচ্ছা, আর ইউরিন দিয়ে নর্মালি কোনো কনজুগেটেড বিলিরুবিন পাস হয় না। কি পাস হয়? ইউরোবিলিন বা ইউরোবিলিনোজেন পাস হয়, এবং এই ইউরোবিলিনোজেনের আসলে কোনো কালার নাই। এটার কারণে ইউরিন হলুদ হচ্ছে না, ইউরিন হলুদ হচ্ছে ইউরোক্রোমের কারণে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে যদি কোনো কারণে, যেমন কারো ক্ষেত্রে যখন পেশেন্টের হ্যাপাটিক বা পোস্ট হ্যাপাটিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে, তখন ইউরিন দিয়ে কনজুগেটেড বিলিরুবিন পাস হয়। আর কনজুগেটেড বিলিরুবিন ইউরিন দিয়ে পাস হলে কনজুগেটেড বিলিরুবিনের কারণে ইউরিনের কালারটা কি হবে? একটু ডার্ক ব্রাউন কালার বা হাই কালার্ড ইউরিন হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আসেন একটু আগে আমরা যে টপিকটা বলছিলাম যে প্রি হ্যাপাটিক জন্ডিস। তাহলে প্রি হ্যাপাটিক জন্ডিসে পেশেন্টের কোন বিলিরুবিনটা বাড়ছে? আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ছে, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ছে। তাহলে এই যে বেশি বেশি আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হচ্ছে, তাহলে লিভার এখন বেশি বেশি কি করবে? যেহেতু আনকনজুগেটেড বিলিরুবিন প্রোডাকশন বেড়ে গেছে হিমোলাইসিসের কারণে, তাহলে লিভার এতদিন মনে করেন 6টা আনকনজুগেটেড বিলিরুবিন থেকে লিভার 6টা কনজুগেটেড বিলিরুবিন তৈরি করতো। এখন যেহেতু 10টা আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হচ্ছে, তাহলে লিভারও তার যেহেতু কার্যক্ষমতা আছে, সে প্রায় 6 টাইমস পর্যন্ত তার এই অ্যাক্টিভিটিটা বাড়াতে পারে। তখন লিভারও কি করবে? 10টা আনকনজুগেটেড বিলিরুবিনকে সে কনভার্ট করে এখন 10টা কনজুগেটেড বিলিরুবিন তৈরি করবে। অর্থাৎ প্রিহ্যাপাটিক জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ার পাশাপাশি কনজুগেটেড বিলিরুবিনে বেড়ে যায়। এখন কনজুগেটেড বিলিরুবিন যদি বেড়ে যায়, তাহলে এই বেশি বেশি কনজুগেটেড বিলিরুবিনটাই তো আমার স্টুলে আসবে, এবং স্টুলে সে কি হিসেবে বের হবে? স্টার্কোবিলিন। তাহলে স্টার্কোবিলিন যেহেতু এখন স্টুল দিয়ে বেশি বেশি পাস হচ্ছে, তাহলে প্রিহ্যাপাটিক জন্ডিসে পেশেন্টের স্টুলের কালারটা কি হবে? একটু আরো বেশি ব্রাইট, মানে ডার্ক ব্রাউন কালার হবে। ফাইন, ওকে ফাইন। এখন দেখেন, তাহলে যেহেতু আমার কোলনে বেশি বেশি স্টার্কোবিলিনোজেন আসছে, এই বেশি বেশি স্টার্কোবিলিনোজেনের কিছু পোর্শনই তো আবার বেশি বেশি হয়ে ইউরিন দিয়ে পাস করবে, কি হিসেবে? ইউরোবিলিনোজেন। এখন ইউরিন দিয়ে ইউরোবিলিনোজেন পাস বাড়লেও ইউরিনের কালারের কোনো চেঞ্জ হবে না, কারণ এটা ইউরিনের কালার ডিটারমাইন করে না। তার মানে প্রিহ্যাপাটিক জন্ডিসে স্টুলের কালারটা চেঞ্জ হবে, এটা একটু ডার্ক ব্রাউন হবে, কিন্তু ইউরিনের কালারে কোনো চেঞ্জ আসবে না, এবং এখানে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে, এবং যেহেতু এখানে লিভারের কোনো ইনজুরি হচ্ছে না, ফলে এখানে এএলটিএসটি নর্মাল পাবো। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা বলেন? ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসেন যে হ্যাপাটিক জন্ডিস। রেকর্ডের ক্লাসের এই একটা সুবিধা, আপনারা যদি বুঝতে সমস্যা হয় আবার টেনে টেনে দেখেন, প্রয়োজনে 10 বার দেখেন, ঠিক আছে? 10 বার দেখেন প্রয়োজনে, কিন্তু এই কনসেপশনটা ক্লিয়ার না করে সামনে যদি যান বিপদে পড়বেন, মানে আপনার কনসেপশনে একটা ঘাটতি থেকে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে হ্যাপাটিক জন্ডিসে কি হয়? এখানে হ্যাপাটোসেলুলার ইনজুরি হয়, অর্থাৎ হ্যাপাটোসাইটের ড্যামেজ হয়ে যায়। ধরেন 10টা হ্যাপাটোসাইট ছিল, এখন এখানে 4টা হ্যাপাটোসেলুলার ইনজুরি হয়ে আপনার অ্যাক্টিভ ফাংশনিং হ্যাপাটোসাইট আছে মাত্র 6টা। তাহলে লিভারের কার্যক্ষমতা কমে গেছে। আগে 10টা হ্যাপাটোসাইট 10টা আনকনজুগেটেড বিলিরুবিনকে 10টা কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করতো। আমি এভাবে বলি কেন? এভাবে বললে আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ স্টুডেন্টসদের বুঝতে সুবিধা হয়। তাহলে কি বললাম? যে এতদিন আপনার 10টা হ্যাপাটোসাইট ছিল, এবং এই 10টা হ্যাপাটোসাইট 10টা আনকনজুগেটেড বিলিরুবিনকে 10টা কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করত, এবং এই কনজুগেটেড বিলিরুবিনটাই আপনার ইউরিন দিয়ে ইউরোবিলিনোজেন হিসেবে এবং স্টুল দিয়ে স্টার্কোবিলিনোজেন বা স্টার্কোবিলিন হিসেবে এক্সক্রিটেড হতো, তাই না? আচ্ছা, এখন এখানে হ্যাপাটোসেলুলার ইনজুরি শুরু হলো। ইনজুরি হয়ে এখানে এখন আর 10টা হ্যাপাটোসাইট নাই, 10টা থেকে কমে হয়ে গেল 6টা। তাহলে এখন আর 6টা হ্যাপাটোসাইট ফাংশনিং আছে। তাহলে এখন কি হবে? তাহলে এখন পরিবর্তিত আমাদের এই ফ্লো চার্টটার অবস্থা হবে যে পেশেন্টের তো 10টাই আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হচ্ছে, ভালো করে বুঝেন। তার তোর আগেও আরবিসি যেমন হতো রেগুলার ব্রেকডাউন হতো, এখন আরবিসি রেগুলার ব্রেকডাউন হচ্ছে, এভারেজ আমাদের তো প্রতিনিয়ত আরবিসি ভাঙছে তৈরি হচ্ছে। তাহলে আগেও তো 10টা আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হতো ডেইলি, এখনো 10টাই তৈরি হচ্ছে, কিন্তু লিভারে তো এখন আর 10টা হ্যাপাটোসাইট নাই, আছে 6টা। ফলে এই যে আমার 10টা আনকনজুগেটেড বিলিরুবিন থেকে কয়টা কনভার্টেড হবে? 6টা কনভার্টেড হবে। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন রিমেইনিং থেকে যাবে কয়টা?
4টা, তাহলে 4 ইউসিবি থেকে গেল। ওকে, আচ্ছা, আর কনজুগেটেড বিলিরুবিন কয়টা তৈরি হবে? ওই যে 6টা আনকনজুগেটেড বিলিরুবিনকে 6টা কনজুগেটেড বিলিরুবিনে তৈরি করলো, ফলে এখন এখানে কনজুগেটেড বিলিরুবিন তৈরি হলো 6টা। ওকে, তাহলে 6টা কনজুগেটেড বিলিরুবিন তৈরি হলো, ফাইন। এখন দেখেন এই যে, তার মানে আমরা বুঝলাম যে আমাদের হেপাটিক জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিনও বাড়ে, আর কনজুগেটেড বিলিরুবিন বাড়তেও পারে নাও পারে। কেন দেখেন, ভালো করে শুনেন। কনজুগেটেড বিলিরুবিন যেগুলো তৈরি হলো, আমার তো এখানে বিলিয়ারি পাথওয়েতে কোনো অবস্ট্রাকশন নাই, ওরা সুন্দর করে ইন্টেস্টাইনে চলে আসবে। ইন্টেস্টাইনে চলে এসে ওরা স্টার্কোবিলিনোজেন এবং ইউরিনের সাথে ইউরোবিলিনোজেন হিসেবে বেরিয়ে যাবে, ফলে আমি ব্লাডে কিন্তু কনজুগেটেড বিলিরুবিন পাবো না। ওকে, ফাইন। তাহলে ব্লাডে আমি কনজুগেটেড বিলিরুবিন পেলাম না, কিন্তু আমার আনকনজুগেটেড বিলিরুবিনটা একটু বাড়তে পারে, কারণ লিভার প্রপারলি তাকে কি করতে পারছে না, কনভার্ট করতে পারছে না। তাহলে এখন আপনার প্রশ্ন, ভাইয়া একটু আগে বললেন প্রি হ্যাপাটিক আনকনজুগেটেড বাড়ে, এখন বলছেন হ্যাপাটিক আনকনজুগেটেড বাড়ে, তা আমরা আলাদা করবো কিভাবে এটা প্রি হ্যাপাটিক হ্যাপাটিক? ওই যে এখানে যেহেতু হ্যাপাটোসেলুলার ইনজুরি হয়, এখানে আপনি এএলটি যখন করবেন, এএলটি বাড়তি পাবেন, এএসটি বাড়তি পাবেন, তাই না? তারপরে পেশেন্টের হ্যাপাটোসেলুলার ইনজুরির কজ পাবেন, হয়তো তার এইচবিএসএজি পজিটিভ থাকবে, হেপাটাইটিস বি ইনডিউসড যদি হেপাটোসেলুলার ইনজুরি হয়, অথবা পেশেন্টের ড্রাগ হিস্ট্রি থাকবে, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, তাই না? আচ্ছা, যে কোনো একটা কজ আপনি পাবেন। মেইন হচ্ছে এখানে হেপাটোসেলুলার ইনজুরির একটা আপনি এভিডেন্স পাবেন, লিভার এনজাইম এলিভেটেড পাবেন, যেটা প্রি হেপাটিকে পাবেন না। ওকে, এখন আপনার প্রশ্ন, ভাইয়া কনজুগেটেড বিলিরুবিন কি বাড়বে না? কনজুগেটেড, আমি শুরুতে বললাম যে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে, কনজুগেটেড বিলিরুবিন এটা নর্মালও থাকতে পারে, আবার বাড়তেও পারে। কেন বাড়বে? দেখেন, যখন এখানে হ্যাপাটোসেলুলার ইনজুরি শুরু হবে, তাহলে এখানে হ্যাপাটোসেলুলার ইনজুরি হলে এখানে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন হলে এখানে লিভারের সাইনোসয়েডের মধ্যে কি হবে, এক্সুডেটিভ ফ্লুইড অ্যাকিউমুলেশন হবে। ফলে এই যে ইনফ্লামেটরি সোয়েলিং এর কারণে লিভারের মধ্যে যে ইডেমাটাস ফ্লুইড অ্যাকিউমুলেশন হচ্ছে, ইডিমে হয়ে যাচ্ছে, এটার কারণে লিভারের মধ্যে একটা কি ডেভেলপ করতে পারে, ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস ডেভেলপ করতে পারে। সো যখন ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি পাথওয়েগুলো অবস্ট্রাক্টেড হয়ে যাবে, লিভারের মধ্যে এখানে বাইল ক্যানালিগুলো আছে, তাহলে ওই যদি অবস্ট্রাকশন অর্থাৎ হেপাটোসেলুলার ইনজুরি যদি এতটা মডারেট বা সিভিয়ার হয়, যেটার কারণে ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস ডেভেলপ করেছে, এবং যার কারণে ডেইলি যে কনজুগেটেড বিলিরুবিন তৈরি হতো 4টা করে, ওরাও প্রপারলি আমার গাটে আসতে পারছে না, তখন ওরা ব্লাডে ঢুকে যাবে, তখন আপনি কনজুগেটেড বিলিরুবিনও বাড়তি পেতে পারেন। তাহলে আমরা কি বুঝলাম, যে হেপাটিক জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে, কনজুগেটেড বিলিরুবিন নর্মালও থাকতে পারে, বাড়তেও পারে। ক্লিয়ার? তবে প্র্যাকটিক্যালি দেখা যায় যখন হ্যাপাটোসেলুলার ইনজুরি হয়, তখন কিছুটা ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস মোর অর লেস ডেভেলপ করেই, এবং এই কারণেই আমরা হেপাটিক জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিনও বাড়তি পাই, কনজুগেটেড বিলিরুবিনও বাড়তি পাই, অর্থাৎ আনকনজুগেটেড এবং কনজুগেটেড বোথ আর ইলেভেটেড। আর প্রিহ্যাপাটিক জন্ডিসে আমরা শুধুমাত্র আনকনজুগেটেড বিলিরুবিনটা বাড়তি পাই, কনজুগেটেড বিলিরুবিন নর্মাল পাই। কেন? কারণ প্রিহ্যাপাটিক জন্ডিসে লিভার ফাংশনিং আছে, এবং এখানে কোনো বিলিয়ারি পাথওয়েতে অবস্ট্রাকশন নাই, হোক সেটা ইন্ট্রাহেপাটিক অথবা এক্সট্রা হেপাটিক। ফলে কনজুগেটেড বিলিরুবিন যেগুলোই তৈরি হচ্ছে, তারা খুব ইজিলি স্টুল এবং ইউরিন দিয়ে যথাক্রমে স্টার্কোবিলিন এবং ইউরোবিলিন হিসেবে এক্সক্রিট হয়ে যায়। ফলে প্রিহ্যাপাটিকে কনজুগেটেড বিলিরুবিন বাড়ার কোনো সুযোগ নাই, কিন্তু আনকনজুগেটেড বিলিরুবিন যেহেতু বেশি প্রোডাকশন হচ্ছে, ফলে আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাচ্ছে। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রিহ্যাপাটিক এবং হ্যাপাটিক জন্ডিসের আনকনজুগেটেড এবং কনজুগেটেড বিলিরুবিন লেভেল কিরকম হবে, কেন হবে, সেটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে এতটুকু ক্লিয়ার সবার কাছে। এখন আমরা আসি যে আমাদের কোলেস্ট্যাটিক জন্ডিস, বা যেটাকে আপনারা আগে অবস্ট্রাকটিভ জন্ডিস বলে জানতেন, অর্থাৎ সহজ ভাষায় এখানে লিভারের ভেতরে অথবা লিভারের বাহিরে বিলিয়ারি পাথওয়েতে একটা অবস্ট্রাকশন আছে। তাহলে এখানে কনজুগেটেড এবং আনকনজুগেটেড বিলিরুবিন স্ট্যাটাস কেমন হবে, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আমরা ঠিক একই এক্সাম্পলটা দিয়ে শুরু করতে চাই, যাতে আপনাদের সিনক্রোনাইজেশনটা ভালো হয়। তাহলে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, ঠিক একই রকম ভাবে একজন মানুষ যার বডিতে প্রতিদিন 10টা করে আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হয় আরবিসি ব্রেকডাউনের মাধ্যমে। ওকে, ফাইন। এখন তার লিভারের হেপাটোসাইটের কোনো প্রবলেম নাই, হেপাটোসাইটস গুলো ভালো আছে, কিন্তু প্রবলেম হলো এখানে যে বিলিয়ারি চ্যানেল আছে, হ্যাঁ, তারপর এখানে যে আমাদের কমন বাইল ডাক্ট আছে, কেমন, এই জায়গাতে অর্থাৎ বিলিয়ারি পাথওয়েতে কোনো একটা অবস্ট্রাকশন, এটা হতে পারে ইন্ট্রাহেপাটিক অথবা এক্সট্রা হেপাটিক। এখন প্রবলেম হলো, দেখেন, তাহলে এই পেশেন্টের হেপাটোসাইট কয়টা আছে? 10টা। আমরা বলেছি যে 10টা হেপাটোসাইট। ওকে, তাহলে 10টা আনকনজুগেটেড বিলিরুবিনকে 10টা হেপাটোসাইট কয়টা কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করবে? 10টা। ওকে, ফাইন। তাহলে 10টা আনকনজুগেটেড বিলিরুবিন
10টা কনজুগেটেড বিলিরুবিনে কনভার্টেড হলো, ফাইন। কিন্তু প্রবলেম হলো লিভার এই 10টা কনজুগেটেড বিলিরুবিনকে আমাদের ইন্টেস্টাইনে পাঠাতে পারছে না। কেন? কারণ যেই বাইল চ্যানেলের মাধ্যমে পাঠাবে ওই বাইল ক্যানালিকুলার অবস্ট্রাকশন আছে। ফলে কি হবে, ধরেন কোনোভাবে জ্যাম ট্যাম ঠেলে আপনার 10টা থেকে কোনোভাবে সামহাউ আপনার মানে 6টা কনজুগেটেড বিলিরুবিন আমাদের ইন্টেস্টাইনে পৌঁছালো, কিন্তু আমাদের লিভারের মধ্যে কয়টা থেকে গেছে কনজুগেটেড বিলিরুবিন? আরো 4টা কনজুগেটেড বিলিরুবিন থেকে গেছে। ওরা জ্যামের কারণে যাইতে পারে না ইন্টেস্টাইনে। তাহলে এই 4টা কনজুগেটেড বিলিরুবিন এটা যেহেতু ওয়াটার সলিবল, ওরা তখন কিসে ঢুকে যাবে? আমাদের সিস্টেমিক সার্কুলেশন অর্থাৎ ব্লাড সার্কুলেশনে ঢুকে যাবে। ফলে দেখেন তখনই আপনি যখন তার ব্লাডে মেজার করবেন আপনি দেখবেন যে তার কনজুগেটেড বিলিরুবিন বাড়তি। ক্লিয়ার কিনা বলেন? ফাইন। তাহলে যেহেতু জ্যামের কারণে কনজুগেটেড বিলিরুবিন লিভার থেকে বেরোতে পারছে না, তারা ব্যাকফ্লো করে ব্লাডে ঢুকে যাবে এবং আমরা তখন ব্লাডে কনজুগেটেড বিলিরুবিন বাড়তি পাবো। তাহলে এখানে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে কি বাড়বে না বলেন অবস্ট্রাকটিভ জন্ডিসে? বাড়বে না, কারণ তার তো আনকনজুগেটেড বিলিরুবিন অ্যাজ ইউজুয়ালি আগেও যে 10টা তৈরি হতো এখনো 10টাই তৈরি হচ্ছে, তার মানে তার আনকনজুগেটেড বিলিরুবিন প্রোডাকশন বাড়ে নাই। সো আমরা তার ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়তি পাবো না, আমরা বাড়তি পাবো কনজুগেটেড বিলিরুবিন। কেন? কারণ তার নরমালি আগে যে 10টা কনজুগেটেড বিলিরুবিন তৈরি হতো তারা ঠিকঠাক ভাবে বেরোতো, কিন্তু এখন অবস্ট্রাকশন ডেভেলপ করার কারণে তার এই 10টা কনজুগেটেড বিলিরুবিন থেকে মাত্র 6টা স্টুল এবং ইউরিন দিয়ে বের হতে পারে, আর বাকি 4টা ব্যাক ফ্লো করে ব্লাডে চলে আসায় আমরা ব্লাডে কনজুগেটেড বিলিরুবিন বাড়তি পাচ্ছি। তাহলে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসে পেশেন্টের কনজুগেটেড বিলিরুবিনটা বাড়তি পাবো। আর লিভার এনজাইমের কি অবস্থা হবে বলেন তো? এক্স্যাক্টলি কোলোস্ট্যাটিক জন্ডিসে যেহেতু এখানে একটা ইন্ট্রাহেপাটিক বা এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অবস্ট্রাকশন আছে, ফলে এখানে আমরা পেশেন্টের যখন লিভার ফাংশন টেস্ট করব আমরা পেশেন্টের এএলটি এএসটি এগুলো স্লাইটলি এলিভেটেড পেতে পারি, কিন্তু আমরা মানে একদম গ্রসলি এলিভেটেড পাবো কোন এনজাইমটা? এক্স্যাক্টলি এএলপি। তাহলে এখানেও আমরা লিভার ফাংশন টেস্ট অল্টার্ড পাবো, অর্থাৎ প্রবলেম দেখতে পাবো। তাহলে মনে রাখবেন শুধুমাত্র প্রি হেপাটিক জন্ডিসে লিভার ফাংশন টেস্ট নর্মাল থাকবে, হেপাটিক জন্ডিসে এএলটি এসটি বাড়বে, এএলপি সামান্য বাড়বে, আর পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ বা কোলোস্ট্যাটিক জন্ডিসে এএলটি এএসটি সামান্য বাড়বে কিন্তু এএলপি অনেক বেশি বাড়বে, এবং এএলপি বাড়া এটা ইন্ডিকেট করে যে পেশেন্টের বিলিয়ারি পাথওয়েতে অবস্ট্রাকশন আছে। ক্লিয়ার কিনা? এখন আসেন একটা ভাইভা কোশ্চেন করি। স্যার আপনাকে জিজ্ঞেস করতেই পারে, যদি আপনি অনেক বেশি পারেন, কারণ থার্ড ইয়ার ফোর্থ ইয়ার লেভেলে এটা জিজ্ঞেস করার কথা না, ফিফথ ইয়ার এটা কমনলি জিজ্ঞেস করে স্যাররা, যে ধরো একটা পেশেন্টের তুমি শুধুমাত্র এএলপি বাড়তি পাচ্ছ, এখন এটা কি এএলপি বাড়া মানে কি তুমি অবস্ট্রাকটিভ জন্ডিস বলবা? পেশেন্টের কিন্তু জন্ডিস নাই ক্লিনিক্যালি, এবং তুমি দেখতে পেলা যে পেশেন্টের বিলিরুবিন লেভেলে নর্মাল, তখন আপনি স্যারকে বলবেন যে স্যার এএলপি বাড়া মানে সবসময় অবস্ট্রাকটিভ জন্ডিস না, এএলপি অন্যান্য কারণেও বাড়তে পারে, যেমন প্লাসেন্টাল প্যাথোলজিতে বাড়তে পারে, বোন প্যাথোলজিতে বাড়তে পারে, বনি মেটাস্টাসিস হচ্ছে, তাই না, অথবা কোনো কারণে অস্টিওপোরোসিস হচ্ছে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে, এগুলো তো বাড়তে পারে। তার মানে এএলপি আমাদের কোলেস্টাসিস ছাড়াও প্লাসেন্টাল এবং বোন প্যাথোলজিতে বাড়তে পারে। তখন স্যার প্রশ্ন করবে তাহলে তুমি কিভাবে বুঝবা যে এই এএলপি বাড়ার কারণ লিভার? তখন আপনি স্যারকে বলবেন স্যার আমি এএলপির পাশাপাশি আরেকটা এনজাইমের অবস্থা দেখার চেষ্টা করবো, সেটা হলো গামাজিটি। গামাজিটি যদি এটা ডেভিডসনে খুব সুন্দর লেখা আছে, যদি এএলপি এবং গামাজিটি দুটোই বাড়ে তাহলে এটা হচ্ছে একদম কনফার্ম যে পেশেন্টের কোলেস্টাসিস আছে, পেশেন্টের অবস্ট্রাকটিভ কোনো প্যাথোলজি আছে। আর যদি দেখেন গামাজিটি বাড়ে নাই, শুধু এএলপি বাড়ছে, তাহলে এটা মেবি আদার কজেস। ওকে, আচ্ছা। আবার যদি দেখেন যে পেশেন্টের এএলপি বাড়ে নাই, এএসটি এএলটি এগুলো মোটামুটি নর্মাল, কিন্তু শুধু পেশেন্টের গামাজিটিটা অনেক বাড়তি, তখন বুঝবেন যে পেশেন্টের কোনো ড্রাগ ইনডিউসড প্যাথোলজি আছে। তাহলে ড্রাগ কজের কারণে কি হতে পারে? গামাজিটি বাড়তে পারে। ক্লিয়ার? ওকে, এগুলো জাস্ট কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখা। আলহামদুলিল্লাহ এই ব্যাপারগুলো এই বক্সটার মধ্যে খুব ক্লিয়ার করে লেখা আছে। তাহলে দেখেন আমরা প্রথমে আসি, আপনাদেরকে কি বলেছি, প্রি হেপাটিক জন্ডিস, অর্থাৎ প্রি হেপাটিক জন্ডিসকে এখানে আমি হিমোলাইটিক হিসেবে লিখেছি আর কি, আপনারা চাইলে এখানে অবলিক দিয়ে প্রি হেপাটিক কথাটা লিখে দিতে পারেন। তাহলে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম প্রি হেপাটিক জন্ডিসে পেশেন্টের কোন বিলিরুবিনটা বেড়েছিল?
আনকনজুগেটেড বিলিরুবিন বেড়েছে। ওকে, আর হেপাটিক জন্ডিসের পেশেন্টের আনকনজুগেটেড এবং কনজুগেটেড দুটোই বেড়েছিল। আর অবস্ট্রাকটিভ বা কোলেস্ট্যাটিক জন্ডিসে এখানে অবলিক দিয়ে একটু কোলেস্ট্যাটিক লিখে দেন, কোনটা বেড়েছিল? কনজুগেটেড বিলিরুবিন বেড়েছিল। তাহলে আমি আপনাদেরকে বলেছি যে নর্মালি আমাদের ইউরিন দিয়ে কোনো কনজুগেটেড বিলিরুবিন পাস করে না। যদি কারো অবস্ট্রাকটিভ জন্ডিস বা কোলেস্ট্যাটিক জন্ডিস থাকে, অর্থাৎ যে কোনো কারণে তার ব্লাডে কনজুগেটেড বিলিরুবিন লেভেল বেড়ে যাচ্ছে, তখন এই কনজুগেটেড বিলিরুবিনগুলো যেহেতু ওয়াটার সলিউবল, তারা তখন কোন দিক দিয়ে পাস করবে? ইউরিন দিয়ে পাস করবে। আর কনজুগেটেড বিলিরুবিন ইউরিন দিয়ে পাস করলে ইউরিনের কালারটা কি হবে? হাই কালার্ড বা ডার্ক কালার ইউরিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেখানে যেখানে আপনি কনজুগেটেড বিলিরুবিন বাড়তি পাবেন, সেখানে সেখানে আপনার ইউরিনের কালারটা কি হবে? ডার্ক বা হাই কালার। আর দেখেন, যেহেতু কনজুগেটেড বিলিরুবিন ব্লাডে বাড়ছে, তার মানে কনজুগেটেড বিলিরুবিন প্রপারলি বিলিয়ারি পাথওয়ে দিয়ে ইন্টেস্টাইনে যেতে পারছে না, ফলে ইন্টেস্টিনাল লুমেনে স্টারকোবিলিনের পরিমাণ কমে যাবে। আর স্টারকোবিলিনের পরিমাণ যদি কমে যায়, তাহলে এই স্টারকোবিলিনটা এটাই তো আমাদের স্টুলের যে ব্রাউন কালারটা প্রডিউস করতো, তাহলে স্টারকোবিলিন যেহেতু কম হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের স্টুল কালারটা কি হবে? পেইল কালার হয়ে যাবে। তাহলে কনজুগেটেড বিলিরুবিন বাড়া মানে ইউরিন কালার ডার্ক হওয়া, স্টুল কালার পেইল হওয়া। কথা বুঝাইতে পারছি কিনা? তাহলে এখন দেখেন, তাহলে হেপাটোসেলুলারে যেহেতু কনজুগেটেড বিলিরুবিন বাড়ছে, তাহলে এই যে আমাদের হেপাটোসেলুলার জন্ডিসে আপনার ইউরিনের কালারটা কি হতে পারে? এই যে প্রেজেন্ট। তাহলে কনজুগেটেড বিলিরুবিন ইউরিনে প্রেজেন্ট থাকা মানে হচ্ছে ডার্ক বা হাই কালার ইউরিন হবে। তাহলে যে হেপাটোসেলুলারে প্রেজেন্ট থাকলে হাই কালার ইউরিন, আর অবস্ট্রাকটিভ এখানে তো প্রেজেন্ট থাকবেই কনজুগেটেড, ফলে এখানে কোনো কনফিউশন ছাড়াই ডার্ক বা হাই কালার। ক্লিয়ার? ওকে, তাহলে কনজুগেটেড বিলিরুবিন যেহেতু ইউরিন দিয়ে চলে যাচ্ছে, তাহলে স্টুল দিয়ে কম বেরোচ্ছে, তাহলে স্টুলের কালারটা কি হবে? পেইল, আর অবস্ট্রাকটিভে পেইল। তাহলে মুখস্থর কিছু নাই। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের হেপাটোসেলুলার এবং অবস্ট্রাকটিভ জন্ডিসে ইউরিন এবং স্টুলের কালারটা কেমন হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর প্রিহ্যাপাটিক জন্ডিসে কি হবে তাহলে? প্রিহ্যাপাটিক জন্ডিসে আমরা দেখেছি যে শুধুমাত্র আনকনজুগেটেড বিলিরুবিনটা বাড়ছে। আর আমরা কি বলেছিলাম যে আনকনজুগেটেড বিলিরুবিন যেহেতু বাড়ছে, তাহলে লিভার বেশি বেশি আনকনজুগেটেড বিলিরুবিনকে বেশি বেশি কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করবে, এবং এই বেশি বেশি কনজুগেটেড বিলিরুবিনগুলো স্টুল দিয়ে স্টারকোবিলিন হিসেবে বেরোবে। আর স্টারকোবিলিন স্টুলের সাথে যত বেশি যাবে, স্টুলের কালারটা তত বেশি ডার্ক ব্রাউন কালার হবে। ওকে, আর অন্যদিকে এই বেশি বেশি কনজুগেটেড বিলিরুবিনগুলো ইউরিন দিয়ে ইউরোবিলিন হিসেবে বের হবে, কিন্তু ইউরোবিলিনের কোনো কালার প্রডিউসিং ক্যাপাসিটি নাই, ফলে ইউরিনের কালার এখানে কি হবে না? চেঞ্জ হবে না। ফলে নর্মালি ইউরিন যেরকম কালার সেরকম থাকবে, কিন্তু স্টুলটা একটু ডার্ক ব্রাউন হতে পারে। তাহলে প্রিহ্যাপাটিক বা হেমোলাইটিক জন্ডিসে ইউরিন কালার নর্মাল, স্টুল কালার মেবি ডার্ক ব্রাউন, আর বিলিরুবিন স্ট্যাটাস কি হবে? আনকনজুগেটেড বিলিরুবিনটা বাড়তি থাকবে। ওকে, আলহামদুলিল্লাহ গেল। এখন আসেন আপনাদেরকে একটা প্রশ্ন করি যে ভাইরাল হ্যাপাটাইটিস, হ্যাঁ ধরেন কারো হ্যাপাটাইটিস এ ভাইরাস ইনডিউসড ভাইরাল হ্যাপাটাইটিস হলো, বাইরে ফুচকা পানি, হ্যাঁ এইসব চা কফি এগুলো খেত, এবং সেখান থেকে ওয়াটারবোর্ন তার হ্যাপাটাইটিস এ ভাইরাস ইনডিউসড ভাইরাল হ্যাপাটাইটিস হলো, অর্থাৎ হ্যাপাটোসেলুলার তার একটা জন্ডিস ডেভেলপ করলো। এখন ভাইরাল হ্যাপাটাইটিসের কারণে যে জন্ডিসটা হলো, পেশেন্টের কোন বিলিরুবিনটা বাড়বে? কনজুগেটেড নাকি আনকনজুগেটেড? পেশেন্টের ইউরিন কালার কেমন হবে? নর্মাল নাকি ডার্ক কালার? স্টুল কালারটা কেমন হবে? নর্মাল নাকি পেইল কালার? এটা আপনাদের প্রশ্ন থাকলো ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে এই বক্সটা নিয়ে মোটামুটি আমাদের সব কনফিউশন ক্লিয়ার। আশা করি এখন ইনশাল্লাহ আপনাদেরকে যেই ধরনের প্রশ্ন করা হোক না কেন আপনারা অ্যান্সার করতে পারবেন, এবং কখন স্টুলের কালারটা পেইল হবে, কখন ইউরিনের কালারটা একটু ডার্ক হবে, এই ব্যাপারগুলো আপনারা আর কখনো ভুল করবেন না ইনশাল্লাহ। তো চলুন এখন আমরা আসি যে আমাদের কজোলজিগুলো। ওকে, এখন মোটামুটি আপনারা ধরতে পারবেন খুব ইজিলি ইনশাল্লাহ, কারণ আমরা মোটামুটি একটা আউটলাইন আপনাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে দেখেন, প্রিহ্যাপাটিক জন্ডিস, এই যে আমরা এখন একটু ডেভিডসনে আছি, তাহলে প্রিহ্যাপাটিক জন্ডিসের মধ্যে আমরা বহুবার বলেছি যে এখানে বেসিক্যালি আপনারা ফোকাস করবেন হেমোলাইটিক অ্যানিমিয়াটাকে। ওকে, পাশাপাশি কিছু কনজেনিটাল কজ আছে। এখন আসেন যে সবচেয়ে কমনলি, অর্থাৎ জন্ডিস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে মেইনলি দুটো কারণে আমাদের দেশের পার্সপেক্টিভে। নাম্বার 1 সিএলডি, এটাও আমাদের হ্যাপাটোসেলুলার জন্ডিস। নাম্বার 2 হলো ভাইরাল হ্যাপাটাইটিস, এটাও আমাদের হ্যাপাটোসেলুলার জন্ডিস। তাহলে জন্ডিসের কারণের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? প্রিহ্যাপাটিক, হ্যাপাটিক নাকি পোস্ট হ্যাপাটিক? হ্যাপাটিক কজ। তো আমরা সেই হ্যাপাটিক কজটা নিয়ে একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন, হ্যাপাটোসেলুলার জন্ডিস, তাহলে এই হ্যাপাটোসেলুলার জন্ডিসের কজ কি কি আছে?
এটা আপনাদের ম্যাকলিউডে যে কজগুলো দিয়েছে ওখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কজ মিসিং আছে। এই কারণে আমি ডিরেক্ট ডেভিডসন থেকে পেজটা এখানে আপনাদেরকে অ্যাটাচ করে দিয়েছি। এটা আমার ফিল দ্য মেডিসিন লেকচার নোটের একটা স্লাইড। তো মোটামুটি বিস্তারিত আপনারা 5th ইয়ারে পড়বেন। এই লেভেলে জাস্ট যে কথাগুলো বলছি কিওয়ার্ড, অর্থাৎ এটা হতে পারে, এই বিষয়টা একটু মাথায় রাখতে পারলেই মোর দেন এনাফ ইনশাল্লাহ। হ্যাঁ, বিস্তারিত আপনার এখন প্রয়োজন নাই। আপনি এটা যে জানেন বা এটা আপনার মাথায় আছে, এটা ঢুকাতে পারলে আমি আলহামদুলিল্লাহ সাকসিডেড। তাহলে দেখেন যে হ্যাপাটোসেলুলার জন্ডিস বা হ্যাপাটিক জন্ডিসের কজ কি আছে এখানে, মাইনর, মডারেট ইলিভেশন, মেজর ইলিভেশন, এটা আপনাদের লাগবে না। আপনারা জাস্ট প্রত্যেকটা হেডিং এর আন্ডারে কজগুলো একটু দেখেন। ওকে, তাহলে এখানে প্রথমে আমরা পাচ্ছি যে ভাইরাসেস। কি ভাইরাস খুব কমনলি আমরা পাই যে অ্যাকিউট হ্যাপাটোসেলুলার ইনজুরি যদি হয় সেটা হলো হ্যাপাটাইটিস এ ভাইরাস, হ্যাপাটাইটিস ই ভাইরাস। আর যদি ক্রনিক হ্যাপাটোসেলুলার ইনজুরি হয় তাহলে হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস সি ভাইরাস। এবং এটাকে এই কারণে আমরা কি বলি, ক্রনিক ভাইরাল হ্যাপাটাইটিস। ওকে, তার মানে সহজ ভাষায় হ্যাপাটোসেলুলার ইনজুরির জন্য দ্য মোস্ট কমন ভাইরাসেস আর হ্যাপাটাইটিস এ টু ই ভাইরাস। ওকে, কিছু অ্যাকিউট করে, কিছু ক্রনিক করে। যেটা অ্যাকিউট করে পেশেন্টের অ্যাকিউট জন্ডিস থাকবে, যেটা ক্রনিক করে পেশেন্টের রিল্যাপসিং জন্ডিস থাকবে, অর্থাৎ কখনো জন্ডিসটা বাড়বে, কখনো আবার কমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মেইন ব্যাপার। এছাড়াও মাথা রাখবেন এই যে হ্যাপাটাইটিস এ টু ই ভাইরাসেস ছাড়াও আরও কিছু ভাইরাস হ্যাপাটাইটিস করতে পারে, এবং দ্যাট মিনস তারা জন্ডিস করতে পারে। যেমন কি আছে, যেমন সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন বারো ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, তাই না, এগুলো করতে পারে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের দেশের পার্সপেক্টিভে, এবং শুধু আমাদের দেশ না, ওয়ার্ল্ড ওয়াইডলি এটা এখন খুব বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা আগে বলতাম NAFLD, আর এখন বা ফ্যাটি লিভার ডিজিজ যেটা আপনারা জানেন, এখন এটা নাম চেঞ্জ করে এটাকে করা হয়েছে MASLD, অর্থাৎ মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিটোটিক লিভার ডিজিজ। ওকে, MASLD, মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিটোটিক লিভার ডিজিজ। অর্থাৎ ওই যে ফ্যাট জমতে লিভারে কি হয়, আলটিমেটলি অক্সিডেটিভ ইনজুরি হয়, এবং সেখান থেকে পেশেন্টের একটা হ্যাপাটোসেলুলার ইনজুরি অর্থাৎ হ্যাপাটাইটিস হয়, সেখান থেকে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করতে পারে, এবং এই পেশেন্টরাও আলটিমেটলি কি ডেভেলপ করে, CLD ডেভেলপ করে। আচ্ছা, তো ওই জায়গা থেকে আসছে আমাদের ফ্যাটি লিভার ডিজিজ। তাহলে আপনারা ফ্যাটি লিভার ডিজিজটা না বলে যদি MASLD বলতে পারেন, স্যার আরও খুশি হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে, তারপরে আসেন যে অ্যালকোহলিক। মনে রাখবেন অ্যালকোহল খুব কমনলি আমাদের দুটো ভিসেরাকে অ্যাটাক করে। নাম্বার 1 হচ্ছে আমাদের প্যাঙ্ক্রিয়াস, অ্যালকোহলের কারণে প্যাঙ্ক্রিয়াটাইটিস হয় খুব কমনলি। আরেকটা হলো এই যে আমাদের লিভার, হ্যাপাটোসেলুলার ইনজুরি। কিভাবে করে, অক্সিডেটিভ, মানে প্রচুর পরিমাণে ফ্রি রেডিকালস তৈরি করে অ্যালকোহল, যে অ্যাসিটালডিহাইড অ্যালকোহলের যে বাই প্রোডাক্ট মেটাবোলাইটস এগুলো আছে, ফলে ফ্রি রেডিকাল ইনডিউসড হ্যাপাটোসেলুলার ইনজুরি হয়ে পেশেন্টের কি হতে পারে, হ্যাপাটাইটিস, সেখান থেকে হ্যাপাটোসেলুলার জন্ডিস ডেভেলপ করতে পারে। তারপরে আসেন হেমোক্রোমাটোসিস। হেমোক্রোমাটোসিস মানে হলো পেশেন্টের লিভার, হার্ট, বিভিন্ন ভিসেরাতে অতিরিক্ত পরিমাণে আয়রন ডিপোজিট হতে শুরু করে, এবং এই অতিরিক্ত আয়রন এটা যখন কোনো ভিসেরাতে জমে, যেমন এখানে আমাদের হ্যাপাটোসাইটের ভেতরে যখন জমবে, তখন তারা সেখানে একইভাবে ওই যে অ্যালকোহলের মেটাবোলাইটসের মতো প্রচুর অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করবে, ফ্রি রেডিকালস তৈরি করবে, ফলে হ্যাপাটোসেলুলার ইনজুরি হবে এবং পেশেন্ট আমাদের কাছে জন্ডিস নিয়ে আসবে। এটাকে আমরা বলি হিমোক্রোমাটোসিস। এবং মনে রাখবেন এই যে হিমোক্রোমাটোসিস, মেটাবলিক স্টিটোটিক, মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিটোটিক লিভার ডিজিজ, তারপরে যে অ্যালকোহল, ক্রনিক অ্যালকোহলিজম, হ্যাঁ, তারপরে ক্রনিক হ্যাপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস ইনফেকশন, এটা সবাই কিন্তু CLD করে, এবং CLD পেশেন্টের কি থাকে, জন্ডিস থাকে। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম এরা, মানে আমরা এতক্ষণ যে কজগুলো বললাম, এরা বেসিক্যালি পেশেন্টের একটা ক্রনিক জন্ডিস করতে পারে, হ্যাঁ, রিল্যাপসিং প্যাটার্নে, বাড়বে কমবে এই প্যাটার্নে। ওকে, ফাইন। তাহলে কোনো পেশেন্ট আপনার কাছে যদি জন্ডিস নিয়ে আসে, তাহলে আপনি পেশেন্টের কি হিস্ট্রি নেবেন, যে তার শরীরে কখনো হ্যাপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসের ইনফেকশন আছে কিনা, ছিল কিনা। তাহলে এটা জানার জন্য কি, পেশেন্টকে তো আমি বলতে পারবো না যে আপনার কি হ্যাপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস ইনফেকশন হয়েছে, এটা তো জিজ্ঞেস করবো না। তাহলে কি করব, আমাকে জানতে হবে যে হ্যাপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস কিভাবে মানুষের শরীরে ঢুকে, কিভাবে ঢুকে, ব্লাডের মাধ্যমে, কিভাবে ঢুকে, সেক্সুয়াল পাথওয়েতে ঢুকে। তাহলে পেশেন্ট থেকে আমি হিস্ট্রি নিতে হবে যে তার কখনো এরকম ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি আছে কিনা, যে সে কারো থেকে ব্লাড নিয়েছিল কিনা, অথবা তার এক্সপোজার হিস্ট্রি আছে কিনা। কারণ মনে রাখবেন যে হ্যাপাটাইটিস বি, সি, ডি, এই 3টা ভাইরাস এরা কমনলি ব্লাডের মাধ্যমে বডিতে ঢুকতে পারে, অথবা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ঢুকতে পারে, অথবা স্যালাইভার মাধ্যমে ঢুকতে পারে। তাহলে এই যে এক্সপোজার হিস্ট্রিটা প্রপারলি পেশেন্ট থেকে নিতে হবে, এবং এটা নেওয়ার সময় আমার মাথায় আছে কি, যে পেশেন্টের হ্যাপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস ইনডিউসড কোনো হ্যাপাটোসেলুলার ইনজুরি আছে কিনা, এটা জানার জন্য। দেখবেন আমি যখন প্রশ্নগুলো দেখাবো তখন দেখবেন এটা একটা প্রশ্ন। হ্যাপাটাইটিস বি, সি ভাইরাস ট্রান্সমিশনের আরেকটি ইম্পর্টেন্ট রুট হলো ট্যাটু করা, তাই না? যারা ট্যাটু করে, দেখেন আমি এখানে একটা ছবি অ্যাটাচ করে দিয়েছি, এই যে দেখেন
ট্যাটু করার সময় এই যে ওরা একটা নিডল ইউজ করে, তোরা কি করে, ওরা এই একটা নিডল দিয়ে অনেককে করে। ফলে কারো যদি হ্যাপাটাইটিস বি সি ইনফেকশন থাকে, তার ব্লাডগুলো নিডলের মাথায় লেগে থাকে, ফলে এখানে হ্যাপাটাইটিস বি ভাইরাসটা কি থাকে, অ্যালাইভ থাকে। যখন এই একই নিডল দিয়ে আরেকজনকে করবে, তখন তার মধ্যে এটা কি হয়ে যাবে, তার ব্লাডে ঢুকে যাবে। এবং মনে রাখবেন, এই যে এরকম ব্লাডের মাধ্যমে হ্যাপাটাইটিস বি ভাইরাস, এটা খুব কমনলি ছড়ায় এবং এটার জন্য খুব সামান্য ব্লাড হলেই যথেষ্ট। এবং হ্যাপাটাইটিস বি ভাইরাস এরকম ব্লাডে ফ্রি অবস্থায়, অর্থাৎ দেখেন সে কিন্তু কোনো সেলের মধ্যে নাই, জাস্ট একটা সার্ফেসে লেগে আছে, এইরকম অবস্থায় সে লং টাইম থাকতে পারে, কিন্তু এইচআইভি লং টাইম থাকতে পারে না। ফলে এরকম নিডল প্রিক ইঞ্জুরিতে হ্যাপাটাইটিস বি ভাইরাস এইচআইভি এর চাইতেও আরও বেশি ছড়াতে পারে। ফলে ট্যাটু করার হিস্ট্রি আছে কিনা বা পেশেন্টের বডিতে ট্যাটু আছে কিনা আপনি ভালো করে দেখবেন। তারপরে আইভি ড্রাগ অ্যাবিউজিং, এই যে একটা নিডল দিয়ে সবাই সমানে নিচ্ছে, ফলে অন্য আরেকজন থেকে নিডলে ছড়ায়, নিডলের মধ্যে আরেকজন হেলদি মানুষের ছড়ায়। ফলে মানে আইভি ড্রাগ অ্যাবিউজ, অর্থাৎ ড্রাগ অ্যাডিক্টেড কিনা, তার বডিতে ট্যাটু আছে কিনা, এই হিস্ট্রিগুলো ভালো করে আপনাকে নিতে হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তারপরে আসেন যে পেশেন্টের আর কি হিস্ট্রি নিব, যে পেশেন্ট অ্যালকোহল খায় কিনা, তাই না? দেখেন, তাহলে অ্যালকোহলিক হ্যাপাটাইটিস, এটা আমার মাথায় আছে যে অ্যালকোহলিক হ্যাপাটাইটিস একটা ইম্পর্টেন্ট কজ, তাহলে সেইটার বেসিসে আমি পেশেন্ট থেকে কিসের হিস্ট্রি নিচ্ছি, যে পেশেন্ট অ্যালকোহল ইনটেক করে কিনা। ক্লিয়ার? আর ফ্যাটি লিভার ডিজিজের হিস্ট্রি কিভাবে নিব, যে পেশেন্টের কোনো মেটাবলিক ডিসঅর্ডার আছে কিনা, যেমন প্রেশার আছে কিনা, স্পেশালি পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, অথবা পেশেন্টের এখন প্রেশার ডায়াবেটিস নাই কিন্তু তার ফ্যামিলিতে থাকতে পারে, পেশেন্ট এখনো টেস্ট করে নাই, জানে না, তাহলে তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, যে আপনার বাবা মা ভাই বোন, হ্যাঁ, ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের মধ্যে কারো প্রেশার ডায়াবেটিস এই জাতীয় সমস্যা আছে কিনা। ওকে, অথবা পেশেন্টকে জিজ্ঞেস করবো যে কখনো কি পেটের আলট্রাসাউন্ড করেছিলেন কিনা, বা কখনো কোনো ডক্টর আপনাকে বলেছিল কিনা যে লিভারে চর্বি জমছে, এই জাতীয় কোনো প্রবলেম আছে কিনা। এইভাবে ইনডাইরেক্টলি আমরা বুঝতে পারি যে পেশেন্টের কোনো ফ্যাটি লিভার ডিজিজ আছে কিনা। এরপরে তো আমি পেশেন্টকে আলট্রাসাউন্ড দিব, তখন তো ধরা পড়বেই, বাট হিস্ট্রি নেওয়ার সময় এই হিস্ট্রিগুলো নিতে হবে। তাহলে দেখেন, আমি যদি কজটা না জানি, তাহলে আমি কি প্রশ্ন করবো, এটা তো ভ্যালুলেস, আমি বুঝবো না, মনেও থাকবে না মুখস্থ করলে। ওকে, তারপরে আসেন যে আর কি কি কজ আছে। নন অ্যালকোহলিক স্টিটোহ্যাপাটাইটিস, এটা আসলে ফ্যাটি লিভার ডিজিজেরই পরের ধাপ, ঠিক আছে? সো এটার জন্য আলাদা করে কিছু বলার দরকার নাই। তারপরে অটো ইমিউন হ্যাপাটাইটিস, এটা ভেরি ডিফিকাল্ট। অটো ইমিউন হ্যাপাটাইটিস বলতে আপনি এখানে চেক করবেন যে পেশেন্টের অন্য কোনো অটো ইমিউন ডিজিজ আছে কিনা বডিতে, যেমন পেশেন্টের ভিটিলিগো থাকতে পারে, তারপরে পেশেন্টের যে হাশিমোটোস থাইরয়েডাইটিস থাকতে পারে, গ্রেভস ডিজিজ থাকতে পারে, পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস থাকতে পারে। অর্থাৎ কারো বডিতে যদি একটা অটোইমিউন ডিজিজ থাকে, তাহলে কনকমিটেন্টলি তাদের কিন্তু আরো কয়েকটা অটোইমিউন ডিজিজ থাকতে পারে। অর্থাৎ পেশেন্টের বডিতে কোনো অটো অ্যান্টিবডি আছে, অটো রিঅ্যাক্টিভ তার কোনো হেল্পার টিসেল তৈরি হচ্ছে, তারা এসে হ্যাপাটোসাইটকে ইনজুড করছে, সেখান থেকে পেশেন্টের হ্যাপাটোসেলুলার জন্ডিস ডেভেলপ করতে পারে। উইলসন ডিজিজ কি? উইলসন ডিজিজ এবং হিমোক্রোমাটোসিস, এই দুটো সবসময় একসাথে পড়বেন। হিমোক্রোমাটোসিস মানে হচ্ছে হ্যাপাটোসাইটের ভেতরে অতিরিক্ত আয়রন জমা, ফলে অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড হ্যাপাটোসেলুলার ইনজুরি হবে, ফলে সেখান থেকে হ্যাপাটিক জন্ডিস হবে। আর উইলসন ডিজিজ মানে হলো হ্যাপাটোসাইটের ভেতরে অতিরিক্ত কপার জমা, এবং এই কপারটাও ঠিক একইভাবে অতিরিক্ত ফ্রি রেডিক্যালস তৈরি করে অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড হ্যাপাটোসেলুলার ইনজুরি করে হ্যাপাটিক জন্ডিস করতে পারে। তাহলে এই হচ্ছে ব্যাপারটা। তারপর আসেন যে ড্রাগস, ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে পেশেন্ট যদি আপনার কাছে একটা অ্যাকিউট হিস্ট্রি নিয়ে আসে, যে স্যার আমি গত 3 দিন আগেও ভালো ছিলাম, হঠাৎ করে আমার এরকম এখন চোখ মুখ সব হলুদ হয়ে গেছে, জন্ডিস ডেভেলপ করছে, সিভিয়ার জন্ডিস, তখন আপনি প্রপারলি পেশেন্টের ড্রাগ হিস্ট্রি নেবেন, যে গত 2-3 সপ্তাহের মধ্যে আপনি কি মেডিসিন খেয়েছেন, বা গত 1 সপ্তাহের মধ্যে কোনো নতুন মেডিসিন আপনি কোনো অসুখ বিসুখের কারণে খেয়েছেন কিনা, আমাকে বলেন কোনটা। পেশেন্টরা ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলতে পারে না, কারণ আমাদের দেশে ওরকম পেশেন্টরা এডুকেটেড না। তখন আপনি রুগীকে বলবেন, দেখি ওষুধের পাতা কই, ওষুধ আনছেন কিনা, তখন দেখবেন পলিথিন থেকে বের করতেছে, তখন পলিথিন থেকে দেখতে হবে, কিছু করার নেই, এখানে আপনি অ্যাটিটিউড রাখতে পারবেন না, পলিথিন থেকে বের করবে, আপনি দেখতে হবে, ঠিক আছে? ওকে, ফাইন। তারপরে এটা আমাদের দেশে এটা কমন না, বাইরের দেশে এটা কমন, কারণ তারা প্রচুর মাশরুম খায়। অনেক সময় হয় কি, যে তাদের একটা মাশরুম পয়জনিং হতে পারে, যদি প্রপারলি যে রেস্টুরেন্ট থেকে খাচ্ছে তারা যদি প্রপারলি মাশরুমটাকে সর্ট আউট না করে, হ্যাঁ, এবং তারা যদি প্রপারলি বাছাই না করে মাশরুমটাকে, তখন এই যে অ্যামানিটা ফ্যালোইডস, এই জাতীয় একটা মাশরুম খেলে কি হয়, মাশরুমের টক্সিন ইনডিউসড হ্যাপাটোসেলুলার ইনজুরি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে ভাইরাল হ্যাপাটাইটিস বলেছি, অটোইমিউন হ্যাপাটাইটিস বলেছি। আচ্ছা, এরপর আসলে ইসকেমিক হ্যাপাটাইটিস। ইসকেমিক হ্যাপাটাইটিসটা কি? ইসকেমিক হ্যাপাটাইটিস হচ্ছে যে ধরেন পেশেন্টের কোনো কারণে পেশেন্টের একটা বডিতে তার প্রোথ্রম্বোটিক স্টেট, অর্থাৎ পেশেন্টের যেমন ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হতে পারে, সেপসিস হতে পারে, হ্যাঁ, অথবা পেশেন্ট হচ্ছে ধরেন যে তার তীব্র বমি ডায়রিয়া হয়ে পেশেন্ট কি হয়ে গেল, তার হাইপোভলিমিক শক ডেভেলপ করলো, তাহলে লিভারের মধ্যে ব্লাড সাপ্লাই কমে যাবে,
কারণ ব্লাড প্রেশার যদি কমে যায়, লিভারে ব্লাড সাপ্লাই দেয় কে? সিলিয়াক ট্রাঙ্ক। তাহলে সিলিয়াক ট্রাঙ্কে ব্লাড সাপ্লাই কমে যাবে, তাহলে লিভার যখন প্রপারলি ব্লাড পাবে না, অথবা অথবা কোনো কারণে তার যদি বডিতে একটা কি মানে এটাকে কি বলে, কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে, যে বডির ভেতরে অহেতুক ব্লাড ক্লট তৈরি হচ্ছে, প্রোথ্রম্বোটিক স্টেট, তাই না? যেমন এটা প্রেগনেন্সিতে বেশি হয়। তাহলে এরকম হলে পেশেন্টের কোনো একটা ছোট ব্লাড ক্লট বা একটা প্লেটলেট প্লাগ কি হলো, যে লিভারকে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে আমাদের যে হেপাটিক আর্টারি, সেখানে ব্লক হয়ে গেল, ফলে লিভারের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে, ফলে ইসকেমিক ইনজুরি হচ্ছে, ফলে ইসকেমিক হেপাটাইটিস হবে। এটা রেয়ার, ঠিক আছে? ওকে, তাহলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো মোটামুটি আপনি যদি জানেন, আপনি পেশেন্টের হেপাটোসেলুলার জন্ডিস রিলেটেড কি কি প্রশ্ন করতে হবে, কেন করতে হবে, কি জানার জন্য করছি, এটা বুঝতে পারবেন। তো উইলসনস ডিজিজ, হেমোক্রোমাটোসিস, এগুলো নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান, আমি বলবো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কোনো দরকার নাই, আপনি ট্র্যাকচ্যুত হয়ে যাবেন। ফিফথ ইয়ারে দেখবেন ডেভিডসন এগুলো নিয়ে আলাদা, আমার আলাদা ক্লাসে আমি এগুলো কথা বলেছি। সো এখন জাস্ট এতটুকু জেনে রাখলে মোর দেন এনাফ ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এখন আসেন যে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ কি এবং সেই কজগুলোর জন্য আমরা কি কি প্রশ্ন করব, কেন করব, কি জানার জন্য করব ইনশাআল্লাহ। তাহলে দেখেন অবস্ট্রাকটিভ জন্ডিস, তো অবস্ট্রাকটিভ জন্ডিস না বলে আমি এটাকে কি বলি, কোলেস্ট্যাটিক জন্ডিস, এটা আরো অ্যাকিউরেট টার্মিনোলজি। তো কোলেস্ট্যাসিস অর্থাৎ বিলিয়ারি পাথওয়েতে অবস্ট্রাকশন, এটা লিভারের ভেতরে হতে পারে, যেটাকে আমরা বলেছি ইন্ট্রা হেপাটিক কোলেস্ট্যাসিস। আর যদি লিভারের বাহিরে হয়, অর্থাৎ কমন বাইল ডাক্ট, মেজোডিউডেনাল প্যাপিলা, এই জায়গাগুলোতে যদি হয়, সেটাকে আমরা বলেছি এক্সট্রা হেপাটিক কোলেস্ট্যাসিস। এবং ইন্ট্রা হেপাটিক কোলেস্ট্যাসিস এবং এক্সট্রা হেপাটিক কোলেস্ট্যাসিস, এই দুটোকে একসাথে আমরা কমনলি বলি অবস্ট্রাকটিভ জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস। আর আরেকটা ইনফো একটু মাথায় রাখবেন, এটা আপনাদের সবার জন্য বলি, যে যদি যদি হেপাটোসেলুলার ইনজুরি মডারেট বা সিভিয়ার হয়, তখন লিভারের মধ্যে একটা ইনফ্লামেশন হয়, আমি অলরেডি বলেছি এক্সুডেটিভ ফ্লুইড অ্যাকিউমুলেশন হয়, তখন হেপাটোসেলুলার জন্ডিসও ইটসেলফ কি করতে পারে, ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস করে। এবং এই কারণেই তো আমি কি বলেছি, যে হেপাটোসেলুলার বা হেপাটিক জন্ডিসে যেহেতু ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস ডেভেলপ করতে পারে, ফলে হেপাটোসেলুলার জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিনের পাশাপাশি কনজুগেটেড বিলিরুবিনটাও বাড়তে দেখি আমরা, তাই না? ওকে, তাহলে এটা মাথায় রাখবেন যে এখানে ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস এটা ইটসেলফ হেপাটিক জন্ডিসও থাকতে পারে। ওকে, ফাইন। তাহলে এখন আসেন যে কোলেস্ট্যাটিক জন্ডিস, এটার কি কি কজ হতে পারে। তাহলে ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস, প্রথমে আমরা কি পড়বো, ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস। তো ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস এটাকে ওরা শুধু হেপাটিক বলছে, ওকে, কিন্তু ইন্ট্রাহেপাটিক বললে এটা আরো অ্যাকিউরেট এবং সুন্দর হয়। ওকে, ক্লিয়ার? তো এখন আসেন ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস অর্থাৎ লিভারের ভেতরেই বিলিয়ারি পাথওয়েটা অবস্ট্রাক্টেড হয়ে যেতে পারে কি কি কারণে। নাম্বার 1, পিবিসি, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস। নাম্বার 2, পিএসসি, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। এগুলো কিছু অটোইমিউন ডিজিজ এক ধরনের বিলিয়ারি পাথওয়ের। এখানে অটোইমিউন অ্যাটাক হয়, আমাদের যে বাইল ক্যানালিগুলি আছে, তাই না, বাইল ডাক্ট আছে, এগুলোতে অ্যাটাক করে অটো অ্যান্টিবডি বা সাইটোটক্সিক টি সেল। ফলে কি হয়, এখানে আমাদের বিলিয়ারি পাথওয়েগুলো ইনজুরি হয় এবং সেখানে স্কার তৈরি হয়, হয়ে আলটিমেটলি কি হয়, লিভারের ভেতরের বিলিয়ারি পাথওয়েটা অবস্ট্রাক্টেড হয়ে যায়। ফলে হ্যাপাটোসাইট থেকে আমার বাইলটা কনজুগেটেড হওয়ার পরে তারা যখন বের হবে, দেখে যে পথ ব্লক হয়ে আছে, ফলে ওরা আসতে পারে না। আসতে না পারলে কি হবে, এই কনজুগেটেড বিলিরুবিন যেহেতু বাইলে আসতে পারে না, তখন ওরা কি করে, ব্যাকফ্লো করে ওরা ব্লাডে ঢুকে যায়, ওরা ব্লাডে ঢুকে যায়। ওকে, ফলে ব্লাডে আপনি কি বাড়তি পাবেন, লেকচারের শুরুতে বলেছি কনজুগেটেড বিলিরুবিন বাড়তি পাবেন। তাহলে আমরা প্রথমেই জানলাম যে পিভিসি এবং পিএসসি, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এগুলো নিয়ে বিস্তারিত লেখা আছে ডেভিডসনে, এখন লাগবে না আপনাদের। তারপরে আসেন যে অ্যালকোহল, এই যে মাথায় রাখেন, একটু আগে আমি আপনাদেরকে এই কনসেপশনটা বলেছি। দেখেন অ্যালকোহল ইটসেলফ কি করতো, হেপাটোসেলুলার ইনজুরি করতে, যে অ্যালকোহলিক হেপাটাইটিস। তাহলে আমি কি বলেছি, যে ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিসের একটা অন্যতম কারণ হলো হেপাটোসেলুলার ইনজুরি, হেপাটোসেলুলার ইনজুরি। ভালো করে খেয়াল করেন, তাহলে ইন্ট্রাহেপাটিক বা হেপাটিক কোলেস্ট্যাসিসের আন্ডারে এমন সব কজ থাকবে যারা কি করতে পারে, হেপাটোসেলুলার ইনজুরি করতে পারে। তাহলে দেখেন ভালো করে একটু খেয়াল করেন তো, এখানে এই যে বক্সের এই সব কজগুলো ওরা কি করতো, হেপাটোসেলুলার ইনজুরি করতো। তাহলে ওরা সবাই কিসের আন্ডারে চলে আসতে পারে, এই হেপাটিক কোলেস্ট্যাসিসের আন্ডারে চলে আসতে পারে। তার মানে দেখেন এই যে এখানে ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিসের এই কজগুলোর মধ্যে এই সব কজগুলো ইনক্লুডেড। যদি এখানে হেপাটোসেলুলার ইনজুরিটা মডারেট বা সিভিয়ার হয়, তাহলে তারা ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্যাসিস করতে পারে। ক্লিয়ার? এটা একটু যাতে মিস না হয়। ওকে,
তারপর আসেন ঠিক একইভাবে ওই কারণেই অ্যালকোহল এটা হেপাটোসেলুলার ইনজুরি করে, সেখান থেকে ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস। ড্রাগস এটা হেপাটোসেলুলার ইনজুরি করে, এই যে আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছি প্যারাসিটামল স্পেশালি। তারপর হেপাটিক ইনফিল্ট্রেশন, কোনো কারণে যদি আমাদের হেপাটোসাইটের ভেতরে অথবা আমাদের যে স্পেস অফ ডিস অথবা আমাদের যে হেপাটিক সাইনোসয়েডস আছে এখানের মধ্যে যদি কোনো মানে বাহিরের কোনো সেলুলার ডিপোজিশন হয়, ঠিক আছে, এটা হতে পারে আপনার লিম্ফোসাইট, এটা হতে পারে টিউবারকল ভ্যাসিলি, তাই না, অর্থাৎ টিউবারকুলোসিসের কারণে যে গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন হয় সেগুলো হতে পারে। কেমন, এটা হতে পারে কোনো মেটাস্টাসিস, কোনো ম্যালিগনেন্সি লিভারে ডিপোজিট হলো সাইনোসয়েডসে, ফলে লিভারটা কি হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, ফলে ওইখানে এদের প্রেসারে এই এক্সট্রা সেলুলার গ্রোথের ডিপোজিশনের কারণে এদের প্রেসারে কি হবে, আমাদের ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি চ্যানেলগুলো কম্প্রেসড হয়ে যাবে, ফলে সেখানে একটা কি ডেভেলপ করবে, বিলিয়ারি পাথওয়ে অবস্ট্রাকশন বা ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস। তাহলে এই যে এরকম হেপাটিক ইনফিল্ট্রেশন কি কি আছে, এই যে লিম্ফোমা বললাম, তাই না, আচ্ছা, তারপর গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন, যেমন টিবি, আমরা যে এটাকে বলি অর্গান টিবি বা অ্যাবডোমিনাল টিবি বলি, যদি লিভারের মধ্যে টিউবারকুলার গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন হয়। তারপর অ্যামাইলোইডোসিস, তাই না, যেমন এরকম অ্যামাইলোইডোসিসের একটা উদাহরণ কি মাল্টিপল মায়োলোমা, এখানে এরকম অ্যামাইলয়েড মিসফোল্ডেড প্রোটিনগুলো লিভারের সাইনোসয়েডসে এসে এসে ডিপোজিট হয়ে বাইল ক্যানালিকুলিগুলিকে ব্লক করে ফেলে, ঠিক আছে। তারপরে মেটাস্টাসিস, এটা যে কোনো আল্লাহ না করুক প্রাইমারি সাইড থেকে, যেমন ধরেন কারো আল্লাহ মাফ করুক ধরেন কোলন ক্যান্সার হলো, অথবা কারো হচ্ছে ব্লাডার ক্যান্সার হলো, ঠিক আছে, ব্লাডার সেল কার্সিনোমা হলো, তো সেখান থেকে এই ম্যালিগনেন্ট সেলগুলো মেটাস্টাসিস হয়ে লিভারে ডিপোজিট হলো সাইনোসয়েডসে, তখন আলটিমেটলি সাইনোসয়েডসগুলো কি এই ম্যালিগনেন্ট সেলে ফুলফিল হয়ে যাচ্ছে এবং এরা জায়গা করতে না পারে, ওরা আশেপাশে সব স্ট্রাকচারকে চাপ দিবে, আর তার সাইনোসয়েডসের পাশে কে বসে আছে, বাইল ক্যানালিগুলি, ফলে ওরা কম্প্রেসড হয়ে যাবে, ফলে এই বাইল ক্যানালিগুলি দিয়ে কনজুগেটেড বিলিরুবিন ইন্টেস্টিনাল লুমেনে আসতে পারবে না। লেকচারের শুরুতে যখন আমি আপনাদেরকে চিত্রটা দেখিয়েছি, তাহলে দেখেন, তাহলে পেশেন্টের, আপনার কোনো পেশেন্ট আপনার কাছে জন্ডিস নিয়ে আসলে আপনি পেশেন্টের কী কী হিস্ট্রি নিতে হবে, পেশেন্টের কোনো লিম্ফোমার ম্যানিফেস্টেশন আছে কিনা, অর্থাৎ পেশেন্টের কোনো লিম্ফ নোড পাচ্ছেন কিনা, যখন ক্লিনিক্যাল এক্সামিন করবেন কোনো লিম্ফ নোড পাচ্ছেন কিনা দেখবেন, পেশেন্টের স্প্লিনোমেগালি আছে কিনা দেখবেন, তারপরে পেশেন্টের টিবির হিস্ট্রি নিতে হবে, কারণ কারণ এই যে গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন, গ্র্যানুলোমা, তাহলে পেশেন্টের আসছে জন্ডিস নিয়ে, আপনি চেক করতেছেন যে পেশেন্টের কি ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আছে কিনা, পেশেন্টের আগে কখনো যক্ষ হয়েছিল কিনা, পেশেন্টের বাসার আশেপাশের কারো টিবি ছিল কিনা, হ্যাঁ, তাহলে এই যে এক্সপোজার হিস্ট্রি, ঠিক আছে, তাহলে এই যে দেখেন, এটা আপনি তো পেশেন্ট এসে আপনাকে বলবে না যে স্যার আমার গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন আছে, আপনাকে বের করে নিতে হবে যে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশনের কমন কজ আমাদের দেশে টিউবারকুলোসিস, ঠিক আছে, ওকে। এবং যাদের এই যে আমাদের লিভার অথবা পেরিটোনিয়াল টিবি অর্থাৎ অ্যাবডোমিনাল টিবি যাদের হয়, তাদের কিন্তু আগের একটা পালমোনারি টিবির হিস্ট্রি থাকে, যেমন দেখবেন রুগী আপনাকে একদম আমাদেরকে এভাবে বলে, রুগী বলে দেয় যে স্যার হ্যাঁ ওই যে 1985 সালে আমার এরকম একবার যক্ষ্মা হয়েছিল এই ফুসফুসে, এবং আমি ওষুধ খাইছি, আন্দাজে বলে ওষুধ, আর আসলে ওরা পুরোপুরি খায় না, তো টিবিটা থেকে যায়, সেখান থেকে তাদের ওই যে আমাদের যে ডিপোজিট হয়ে থাকে এবং তখন ওইখান থেকে আবার ফ্লেয়ার করে টিউবারকুলোসিস, ওকে, তখন সেটা তারা আলটিমেটলি হ্যামাটোজেনাস রুটে ছড়িয়ে পড়ে ওরা বিভিন্ন জায়গায় অ্যাটাক করে। এর মধ্যে অন্যতম একটা কমন হলো অ্যাবডোমিনাল টিবি। অ্যাবডোমিনাল টিবির মধ্যে হচ্ছে লিভার, স্প্লিন, বেসিক্যালি কমনলি যদি বলি আমাদের যে টার্মিনাল আইলিয়াম, তারপরে মেসেন্টারিক লিম্ফ নোড, পেরিটোনিয়াল টিবি, তাই না, পেরিটোনিয়ামের মধ্যে ডিপোজিট হয়, ফলে এই হিস্ট্রিগুলো আপনাকে নিতে হবে। এরপরে আসেন যে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস এটা কি, যে এখানে পেশেন্টের একটা সিএফটিআর ট্রান্সপোর্টারে মিউটেশন হয়। তো বেসিক্যালি সিস্টিক ফাইব্রোসিস মানে সহজ ভাষায় আপনি ধরে নেবেন যে সিস্টিক ফাইব্রোসিস যাদের হয় তাদের যে কোনো যে ক্যানালিকুলার স্ট্রাকচারগুলোতে কি হয়ে যায়, সিক্রেশনগুলো থিক হয়ে জমে যায়। তাহলে ক্যানালিকুলার স্ট্রাকচার কোথায় কোথায় আছে, এই যে আপনার বিলিয়ারি পাথওয়ে, তাহলে এখানে কি হবে, আমাদের বিলিয়ারি সিক্রেশনগুলো থিকেন্ড হয়ে যাবে এবং তারা এখানে স্লাজ হয়ে আটকে যাবে, ফলে বিলিয়ারি পাথওয়ে অবস্ট্রাকশন হবে, ফলে পেশেন্টের একটা কি হবে, কি ডেভেলপ করবে, ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস ডেভেলপ করবে। তারপরে এরকম ক্যানালিকুলি আর কোথায় আছে, মেইন প্যাংক্রিয়াটিক ডাক্ট বা মেজর প্যাংক্রিয়াটিক ডাক্ট, ফলে এই যে সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টের প্যাংক্রিয়াটাইটিসও থাকতে পারে। এই এরকম লুমে আর কোথায় আছে, লাংসে আছে, তাহলে লাংসের মধ্যে পেশেন্টের কি হবে, এরকম সিক্রেশন, মিউকাস সিক্রেশনগুলো জমে জমে পেশেন্টের ব্রঙ্কিএক্টাসিস থাকবে। তাহলে পেশেন্ট আসছে আপনার কাছে জন্ডিস নিয়ে, আপনি পেশেন্টের হিস্ট্রি নিচ্ছেন, আপনার কি কাশি আছে, কফ আছে, অতিরিক্ত কফ হয়, অর্থাৎ ওই যে তার ব্রঙ্কিএক্টাসিস আছে কিনা, তারপর আপনার কি পেটে ব্যথা আছে, খাবার হজমে অসুবিধা হয়, পায়খানার কালার কি সাদা, অর্থাৎ আপনি পেশেন্টের ক্রনিক প্যাংক্রিয়াটাইটিস আছে কিনা হিস্ট্রি নিচ্ছেন, কারণ সিস্টিক ফাইব্রোসিসের সাথে মিলানোর জন্য, ক্লিয়ার। তারপরে পেশেন্টের সেপসিস আছে কিনা, এটা তো জানেন সেপসিস মানে তার ব্লাডে ইনফেকশন, অর্থাৎ পেশেন্টের হাইপোটেনশন থাকবে, টেকিকার্ডিয়া থাকবে, টেকিপনিয়া থাকবে, পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকবে, সাথে পেশেন্টের
একটা ইনফেকশনের সোর্স থাকবে, হয়তো তার নিউমোনিয়া অথবা তার প্রস্রাবে ইনফেকশন অথবা তার গ্যাস্ট্রোএন্টেরাইটিস, তাই না, যে কোনো একটা ইনফেকশনের সোর্স থাকবে, অথবা তার সেপটিক আর্থ্রাইটিস, তার জয়েন্ট ফুলে আছে, হ্যাঁ, তাহলে দেখেন তার বডিতে কোনো ইনফেকশনের সোর্স আছে কিনা, পেশেন্টের ব্লাড প্রেশার কত, এগুলো দেখা। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও কিছু জেনেটিক কজ আছে, এগুলো আপনাদের এই লেভেলে এখন দরকার নাই। এই যে ইনহেরিটেড কোলেস্ট্যাটিক লিভার ডিজিজ, এটা দরকার নাই। যেটা দরকার সেটা হলো রাইট হার্ট ফেলিউর। দেখেন ভালো করে খেয়াল করেন, আপনি যদি আজীবন তোতা পাখির মতো মুখস্থ করেন রাইট হার্ট ফেলিউর, রাইট হার্ট ফেলিউর, রাইট হার্ট ফেলিউর ইজ ওয়ান অফ দ্য কজেস অফ হেপাটোসেলুলার জন্ডিস, জীবনে মনে থাকবে না। তাহলে আপনি কিভাবে পড়বেন? পেশেন্ট আপনার কাছে আসলো যে স্যার আমার তো চোখ মুখ হলুদ হয়ে গেছে। কতদিন ধরে বাবা? আজকে 2 মাস ধরে। আচ্ছা, আপনি কি ধূমপান করেন? হ্যাঁ করি। আচ্ছা, আপনার কি কাশি কফ আছে? জি স্যার আছে। কাশি কফ তো আজকে প্রায় 6-7 বছর ধরে। আপনার কি গ্যাস ট্যাস ইনহেলার এগুলো নেওয়া লাগে? হ্যাঁ মাঝে মাঝে নেওয়া লাগে, টান উঠলে নিতে হয়। ডাক্তার বলছে আমার নাকি ফুসফুসে সিগারেট জমে কি ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ পেশেন্টের আসলে স্মোকিং থেকে সিওপিডি ডেভেলপ করছে, সিওপিডি থেকে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে, পালমোনারি হাইপারটেনশন থেকে রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করছে, রাইট হার্ট ফেলিওর থেকে পেশেন্টের হেপাটিক ভেনাস কনজেশন হচ্ছে, সেখান থেকে পেশেন্টের হেপাটোসেলুলার জন্ডিস হচ্ছে। দেখেন তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে একজন সিওপিডি পেশেন্টের জন্ডিস ডেভেলপ করতে পারে কিনা, তাহলে আপনার আনসার হ্যাঁ অবশ্যই পারে এইভাবে। অথবা আল্লাহ না করে কেমন হতে পারে, সে স্মোকিং করতো, সেখান থেকে তার কি হলো, তার স্কোয়ামাস সেল কার্সিনোমা হলো লাংসের, আল্লাহ না করো, তো সেখান থেকে তার ম্যাটাস্টেসিস হলো কোথায়, লিভারে। তাহলে আমরা একটু আগে বললাম যে ম্যাটাস্টেসিস ইটসেলফ ক্যান কজ ইন্টারহেপাটিক কোলেস্টেসিস, এখান থেকে একটা জন্ডিস হতে পারে। দেখেন কিসের সাথে কিসের রিলেশন, এটা মাথায় হিট করাটাই হচ্ছে একজন ডক্টরের কাজ, এটা কোয়াক পারবে না। ঠিক আছে, ওকে। আর আপনি যদি শুধু জন্ডিস হলে সিরাম বিলিরুবিন চেক করলাম আর ডিঅক্সিকোলিক অ্যাসিড দিয়ে দিলাম, হেপাটাইটিস বি ভাইরাস চেক করে ফেললাম, শেষ না, এটা শেষ না। তাহলে এটা আপনাকে এরকম একটু ওয়ার্ক আপ করতে হবে মাথায়। ক্লিয়ার? ওকে। এরপরে আসেন যে পোস্ট হেপাটিক। তাহলে পোস্ট হেপাটিক মানে কি? অর্থাৎ পোস্ট হেপাটিক কোলেস্ট্যাটিক জন্ডিস, এটা মানে কি? তাহলে এই যে দেখেন, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এখানে একটা ডায়াগ্রাম অ্যাড করে দিয়েছি ডেভিডসনের। এই যে দেখেন, তাহলে দেখেন এই যে এতটুকু পর্যন্ত, এই যে এখানের বিলিয়ারি পাথওয়েতে যদি কোনো অবস্ট্রাকশন হয় সেটা হবে ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস। আর লিভারের বাইরে এই যে এখান থেকে তারপরে কমন বাইল ডাক্ট, তারপর এখানে যে মিলে অর্থাৎ মেজোডিউডেনাল প্যাপিলা, এখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেটা হবে পোস্ট হেপাটিক কোলেস্ট্যাটিক জন্ডিস। তো আমরা এই যে লিভারের বাইরে অর্থাৎ পোস্ট হেপাটিক কোলেস্ট্যাটিক জন্ডিসের কজগুলা পড়ছি। এখানের মধ্যে একদম সহজ ক্লিনিক্যালি আমরা খুব কমনলি যেগুলো পাই সেগুলো আগে একটু দেখেন। সেটা হলো এইটা কার্সিনোমা, আল্লাহ মাফ করুক। পোস্ট হেপাটিক জন্ডিসের কমন কজ আমাদের দেশে হলো কার্সিনোমা, এবং হাই গ্রেড জন্ডিস থাকে। মাথায় রাখবেন যে ভাইয়া এই জন্ডিস এতক্ষণ যা বললেন সবচেয়ে হাই গ্রেড জন্ডিস কোথায় থাকে, সেটা হলো এই যে পোস্ট হেপাটিক কোলেস্ট্যাটিক জন্ডিস, সবচেয়ে বেশি জন্ডিস থাকবে এখানে। তাহলে কার্সিনোমা কোথায় কোথায়? ওই যে কমন বাইল ডাক্টের কার্সিনোমা হতে পারে। তাহলে কমন বাইল ডাক্টের কার্সিনোমাকে আমরা কি বলি? কোলাঞ্জিও কার্সিনোমা। ফলে লুমেন ব্লক হয়ে গেছে কমন বাইল ডাক্টের, আপনার কনজুগেটেড বাইল নামতে পারছে না। ওকে, তারপরে আর কোথায় হতে পারে? আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে এই যে কমন বাইল ডাক্টটা মিলে তারপর তারা নামে। এই ডায়াগ্রামটা একটু খেয়াল করুন। তাহলে এখানে যদি কোনো কার্সিনোমা হয় কমন বাইল ডাক্টে, সেটা হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা। তারপরে দেখেন এই যে এখানে কে বসে থাকে? প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াসের হেডে যদি কার্সিনোমা হয় তাহলে কি হবে? এই কার্সিনোমার গ্রোথটা চাপ দিবে কাকে? এই যে আমাদের বিলিয়ারি পাথওয়েকে, ঠিক আছে, মেজোডিউডেনাল প্যাপিলাতে, ফলে ব্লক হয়ে যাবে। তাহলে সিএ হেড অফ প্যানক্রিয়াস, এটা একটা কমন কজ। প্যানক্রিয়াটিক হেডে যখন কার্সিনোমা হয় সেটাও কি করতে পারে? মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট তারপরে যে কমন বাইল ডাক্ট, এই জাংশনটাকে ওরা চাপ দিয়ে ব্লক করে ফেলবে, ফলে পেশেন্টের যে বাইল এরা নামতে পারবে না, ফলে কি হবে? অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করবে। অথবা পেশেন্টের কমন বাইল ডাক্ট ভালো, প্যানক্রিয়াসও ভালো, আল্লাহ মাফ করুক ম্যালিগনেন্সিটা হলো এইখানে ডিউডেনামের এখানে, অর্থাৎ ইন্টেস্টিনাল ম্যালিগনেন্সি। তাহলে এটা কি করবে? এই ম্যালিগনেন্ট গ্রোথটা এই যে অরিফিসটাকে মেজোডিউডেনাল প্যাপিলা, যেখানে আমাদের কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্টের জাংশনটা ড্রেইন করে, সেটাকে ব্লক করে দিল। ফলে এরা সব ওকে থাকা সত্ত্বেও এখানে আউটফ্লোতে ব্লক, ফলে পেশেন্টের কি ডেভেলপ করতে পারে? অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে এই যে আপনার কোলাঞ্জিও কার্সিনোমা, সিএ হেড অফ প্যানক্রিয়াস, তারপরে ইন্টেস্টিনাল ম্যালিগনেন্সি, এদেরকে একসাথে, অর্থাৎ এই যে এই জায়গাটার নাম কি? মেজোডিউডেনাল প্যাপিলা। তাহলে এই যে পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা আমরা বলি, পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা মানে হলো
এই জায়গাটার আশেপাশে যেই ম্যালিগনেন্সি এদেরকে একসাথে, এটা ইন্টেস্টিনাল হতে পারে, এটা প্যাঙ্ক্রিয়াটিক হতে পারে, এটা কমন বাইল ডাক্টের হতে পারে, তাহলে এই জায়গাটা যেখানে আমাদের মেজর ডিউডেনাল প্যাপিলা লোকেটেড, এই জায়গার আশেপাশে ম্যালিগনেন্সিগুলোকে একসাথে আমরা বলি পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন এখন আমরা যদি ডেভিডসনের সেই বক্সটাতে আসি, এই যে তাহলে দেখেন পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, তাহলে এই অ্যাম্পুলারি কার্সিনোমার আন্ডারে প্যাঙ্ক্রিয়াটিক ঢুকে গেল, কোলাঞ্জিও ঢুকে গেল, তারপরে লিভার মেটাস্টেসিস এটা এখানেও আসতে পারে, তারপরে কমন বাইল ডাক্টে যদি পাথর হয় কোলেডোকোলিথিয়াসিস, তাহলে একইভাবে ওই আগেরটাই প্রাইমারি স্ক্লেরোজিং এখানেও আছে। তারপরে কোনো এটা কিন্তু আমরা পেয়েছি সার্জারিতে পাবেন যে কমন বাইল ডাক্টের মধ্যে প্যারাসাইট একটা ওয়ার্ম আটকে গেছে, তাই না? এটাকে আমরা বলি বিলিয়ারি অ্যাসক্যারিয়াসিস। তাহলে কি হতে পারে? প্যারাসাইটিক ইনফেকশন থেকে হতে পারে। তারপরে দেখেন খুবই কমন এটা আপনারা পাবেন সার্জারি ওয়ার্ডে। পেশেন্ট আপনার কাছে জন্ডিস নিয়ে আসছে, হ্যাঁ, আপনি আস্তে করে তার যখন অ্যাবডোমেন এক্সামিন করলেন দেখেনতে এখানে 4টা ছিদ্র তার পেটে। কিন্তু বাবা আপনার পেটে ল্যাপকলের ছিদ্র কেন? আপনার কি কোনো অপারেশন হয়েছে? জি স্যার অপারেশন হয়েছে, আমার 2 মাস আগে পিত্তথলিতে পাথর ছিল, বাস ঘটনা শেষ। তাহলে হতে পারে যে পেশেন্টের আবার একটা গলস্টোন কি হলো লিভার থেকে নেমে, মানে তার তো গল ব্যাডার ফেলে দিছে, তাহলে গলস্টোন কোত্থেকে আসছে? লিভার থেকে, হ্যাপাটোলিথিয়াসিস হতে পারে, হ্যাঁ। তাহলে লিভার থেকে একটা পাথর এসে গলস্টোন এসে আটকে গেল কোথায়? কোথায় আটকালো? আমাদের কমন বাইল ডাক্টে অথবা মেজোডিউনাল প্যাপিলাতে। ফলে পেশেন্টের ওখান থেকে একটা কি ডেভেলপ করলো? অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে। অথবা তার যখন ল্যাপকল হলো, ল্যাপকল করতে গিয়ে কমন বাইল ডাক্টে ইনজুরি হয়েছে, সেখান থেকে কমন বাইল ডাক্টে এখন কি হয়ে গেল? ফাইব্রোসিস হয়ে স্ট্রিকচারিং হয়ে গেল, ব্লকড হয়ে গেছে। ফলে সেখান থেকে এটাকে আমরা পোস্ট কোলেসিস্টেকটমি, স্ট্রিকচারিং হয়ে যায় সিবিডি কমন বাইল ডাক্ট। তাহলে সেখান থেকে পেশেন্টের এই যে ট্রমাটিক বিলিয়ারি স্ট্রিকচার ফাইব্রোসিস হয়ে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে। ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, পেশেন্টের যখন ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়, দেখেন অ্যাকিউট বলে নাই, ক্রনিক কেন? ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস যখন হয় তখন প্যাঙ্ক্রিয়াসের মধ্যে কি হয়? ফাইব্রোসিস হতে শুরু করে। আর প্যাঙ্ক্রিয়াসের মধ্যে যদি ফাইব্রোসিস হয়, প্যাঙ্ক্রিয়াসের হেড দিয়েই তো কি নামে আমাদের কমন বাইল ডাক্টটা নামে, তখন ওই ফাইব্রোসিসটা আমাদের ওই কমন বাইল ডাক্টকে ধরে ফেলে তখন কি হয়ে যায়? ওই যে মেজর ডিউডেনাল প্যাপিলার রিজিয়নটা ব্লকড হয়ে যায়, সেখান থেকে একটা পেশেন্টের কি হতে পারে? অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। ক্লিয়ার? তাহলে এগুলো হলো আমাদের হাই গ্রেড জন্ডিসের কিছু কারণ। তাহলে আমরা দেখলাম কিছু বিনাইন কজ আছে। বিনাইন কজ মানে ম্যালিগনেন্সি না, খারাপ না। তাহলে আপনারা প্রথমে খারাপ না জিনিসটা চিন্তা করবেন। তাহলে নন ম্যালিগনেন্ট বিনাইন কজ কি কি আছে? কোলেডোকোলিথিয়াসিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, প্যারাসাইটিক ইনফেকশন, ট্রমাটিক বিলিয়ারি স্ট্রিকচার, ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। আর খারাপ কি কি আছে? সোজা ভাষায় পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা আর হচ্ছে লিভার মেটাস্টেসিস। ক্লিয়ার? এই যে কোলাঞ্জিও কার্সিনোমা, আর কমনলি হচ্ছে কোলাঞ্জিও কার্সিনোমা এবং সিএ হেড অফ প্যাঙ্ক্রিয়াস। ক্লিয়ার? তাহলে এই কজগুলো আপনার মাথায় থাকতে হবে, এরপর আপনি হিস্ট্রিটা খুব ইজিলি নিতে পারবেন ইনশাল্লাহ। এখন আসেন যে আমরা পেশেন্টকে কি কি প্রশ্ন করব। এটা আমি টালিস থেকে প্রশ্নগুলো বলি, কারণ ম্যাকলিওডসে অনেকগুলো প্রশ্ন মিসিং আছে, ঠিক আছে? কিন্তু আমি ম্যাকলিওডসেরটাও আপনাদেরকে এখানে অ্যানোটেটেড করে দিয়েছি, আলহামদুলিল্লাহ, আপনারা পড়ে নিলেই বুঝতে পারবেন। এই যে, ঠিক আছে, এখানে খুবই সামান্য কয়েকটা প্রশ্ন দিছে, গ্রস প্রশ্নগুলো। সো যারা এত লোড নিতে পারবেন না তারা এগুলো পড়েন, মোর দেন এনাফ, কারণ সারা ম্যাকলিওড পারলেই অনেক খুশি। আর যারা চান না আমি একটু প্রো লেভেলের ডক্টর হতে চাই, তারা একটু টালিসের এই বক্সটা পড়বেন ইনশাল্লাহ, হ্যাঁ। এবং এই বক্সটা পড়ানোর জন্যই আমি এতক্ষণ 50-60 মিনিট আলোচনা করলাম। এখন আসেন আমরা এই প্রশ্নগুলো আপনাদেরকে একটু অ্যাটাচ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এতক্ষণ যা যা পড়ছি কেন পড়লাম ইনশাআল্লাহ। ওকে, তো দেখুন আমরা বিসমিল্লাহ করে এক এক করে আপনাদেরকে একটু প্রশ্নগুলো খুব ব্রিফলি এক্সপ্লেইন করবো ইনশাআল্লাহ। আর বড় জোর ইনশাআল্লাহ 7 থেকে 10 মিনিট। ওকে, একটু ধৈর্য ধরে থাকুন, আশা করি খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন জানতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, তাহলে প্রথমে আমরা পেশেন্টকে প্রশ্ন করছি যে আপনার প্রস্রাবের কালার কেমন। তখন পেশেন্ট আমাকে বলবে যে স্যার আমার প্রস্রাবের কালার একটু হলুদ অথবা গাঢ় হলুদ, অথবা বলবেন না প্রস্রাবের কালার স্বাভাবিক। কিন্তু আপনি ধরেই তাকে ক্লোজড কোয়েশ্চেন করে দিয়েন না যে আপনার প্রস্রাব কি গাঢ় লাল, গাঢ় হলুদ এরকম বা বাদামি বর্ণের, এরকম প্রশ্ন করে দিলে পেশেন্ট বায়াসড হয়ে যাবে। তাহলে আপনার পেশেন্টকে প্রশ্ন করবেন আপনার প্রস্রাবের কালার কি। যদি পেশেন্ট না বুঝে তখন জিজ্ঞেস করবেন এর কালার কি আগেও যেমন ছিল জন্ডিস হওয়ার আগে এখনো কি একই আছে, নাকি এখন আর একটু গাঢ় হলুদ বা একটু লালচে টাইপের কালচে টাইপের মনে হয়, হ্যাঁ, অর্থাৎ ডার্ক ইউরিন কিনা, এটা একটু এক্সক্লুড করা। ফাইন। তারপর আপনার পায়খানার কালার কেমন, রোগী বুঝছে না,
তারপর আপনি লিড দেন পায়খানার কালারটা কি আগের মতোই আছে নাকি একটু ফ্যাকাশে সাদাটে হয়ে গেছে, বা ওয়াশরুমে আপনি যখন যান আপনার যে পটিটা একটু ফ্লটি অর্থাৎ ভেসে থাকে, ফ্লাশ করতে কষ্ট হয় এরকম কিনা, হ্যাঁ, অর্থাৎ আপনি পেশেন্টের যে স্টিটোরিয়ার হিস্ট্রি দিচ্ছেন। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, তাহলে পেশেন্টের যদি দেখলেন যে পেশেন্ট আপনাকে বলছে যে হ্যাঁ স্যার আমার প্রস্রাবটা আগের থেকে একটু গাঢ় হলুদ হয়ে যাচ্ছে, একটু কালচে টাইপের লালচে টাইপের হয়ে যাচ্ছে, এবং আমার পায়খানাও আগের চাইতে এখন একটু ফ্যাকাশে সাদা কালার, অর্থাৎ ডার্ক ইউরিন পেইল স্টুল, বাস। এর পরের প্রশ্ন, আপনার শরীরে কোনো চুলকানি আছে কিনা? হ্যাঁ স্যার। আপনি কেমনে বুঝলেন? আমার শরীরে তো মারাত্মক চুলকানি, আমি তো বলতে ভুলে গেছি। তাহলে সিভিয়ার ইচিং। তাহলে দেখেন, পেশেন্টের যদি আপনার ডার্ক ইউরিন পেইল স্টুল সিভিয়ার ইচিং থাকে, আপনার ডায়াগনোসিস কনফার্ম যে পেশেন্টের এই জন্ডিসটা হচ্ছে কোলেস্ট্যাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো আপনি ক্লাস্টার হিসেবে, পায়খানার কালার কি, প্রস্রাবের কালার কি, চুলকানি আছে কিনা, যদি এই তিনটা থাকে অবস্ট্রাকটিভ জন্ডিস বা কোলেস্ট্যাটিক জন্ডিস। আলহামদুলিল্লাহ। ইচিংটা কেন হয়? ওই যে অবস্ট্রাকটিভ জন্ডিসে যেহেতু পেশেন্টের কনজুগেটেড বিলিরুবিনের পাশাপাশি তার বাইলটাও তো ইন্টেস্টাইনে আসতে পারছে না, ফলে তার এই যে বাইল সল্ট, লিভার থেকে বাইল সল্ট তৈরি হচ্ছে কিন্তু তারা ইন্টেস্টাইনে যেতে পারছে না, ফলে তার এই সব বাইল সল্টগুলো কোথায় ঢুকবে? ব্লাড সার্কুলেশনে ঢুকে যাবে। আর এই বাইল সল্টটা যখন আমাদের স্কিনে, ডার্মিসে, এপিডার্মিসে ডিপোজিট হয়, তারা তখন আমাদের নসিসেপ্টরসকে অ্যাক্টিভেট করে, তখন আমাদের একটা কি হয়? ইচিং হয়। তাহলে এই ইচিং হওয়ার কারণ হচ্ছে বাইল সল্ট অ্যাকিউমুলেশন। ওকে, নট কনজুগেটেড বিলিরুবিন, মাথায় রাখবেন। ওকে, তারপরে আসেন যে পেশেন্টের কোনো জ্বর আছে কিনা। দেখেন, জ্বর থাকা মানে বুঝবেন তার এই জন্ডিসের কারণ হচ্ছে কোনো একটা ইনফেকশাস বা ইনফ্লামেটরি কজ। তাহলে যদি পেশেন্টের জন্ডিস উইথ ফিভার থাকে, তাহলে মোস্ট কমনলি আমরা চিন্তা করব যে পেশেন্টের কোনো কি আছে কিনা, ভাইরাল হেপাটাইটিস আছে কিনা, লিভার অ্যাবসেস আছে কিনা। দেখেন, যেখানে ইনফ্লামেশন বা ইনফেকশন, তারপরে পেশেন্টের ওই যে গ্র্যানুলোমাটাস টিউবারকুলাস ইনফ্লামেশন আছে কিনা, কেমন? আচ্ছা, তারপর আর কি চিন্তা করতে পারি? পেশেন্টের কোনো কোলানজাইটিস আছে কিনা, কমন বাইল ডাক্টে কোনো ইনফ্লামেশন আছে কিনা। দেখেন, এখানে শুধু কোলানজাইটিস বলছে, কিন্তু কোলানজাইটিসের পাশাপাশি এই কজগুলো আপনাকে চিন্তা করতে হবে। এখানে 2 পেজ কথা বলা যায় চাইলে, আমি এটা বলছি না, জাস্ট সিম্পলি এমন কোনো কজ পেশেন্টের আছে যেটার কারণে পেশেন্টের বডিতে কোনো ইনফেকশন, ইনফ্লামেশন চলছে, আর ইনফ্লামেশন চলা মানেই ইন্টারলিউকিন 1 ইনডিউসড পেশেন্টের কি হয়? ফিভার তৈরি হয় হাইপোথ্যালামাসে। ওকে, ফলে কোলানজাইটিস। এখন দেখেন, কোলানজাইটিসের ক্ষেত্রে কোলানজাইটিস নামটা শুনলেই স্যার আপনার থেকে 3টে ওয়ার্ড শোনার জন্য বসে থাকবে, যে দেখি তো তুমি বলো চারকোট স্টায়ার্ড নামে কিছু শুনছো কিনা। আপনি বললেন হ্যাঁ স্যার, এটা শুনতে শুনতেই তো বড় হয়েছি, কি বলো তো বাবা। তখন আপনি স্যারকে বলবেন যে স্যার, যদি কোনো পেশেন্টের 3টা সিমটম থাকে, যেমন 1 নাম্বার পেইন, 2 নাম্বার ফিভার, 3 নাম্বার জন্ডিস, তাহলে পেইন, ফিভার, জন্ডিস যদি থাকে, তাহলে ইট ইন্ডিকেটস যে পেশেন্টের কোলানজাইটিস আছে। এবং এই 3টা সিমটমকে, পেইন, ফিভার, জন্ডিসকে একসাথে আমরা বলি চারকোট স্ট্রায়াড। ক্লিয়ার? ওকে, তাহলে কোলানজাইটিস থাকলে কমন বাইল ডাক্ট ইনফ্লেমড হয়ে, কমন বাইল ডাক্টের লুমেনটা ন্যারো হয়ে গেছে ইনফ্লামেশন হয়ে, তাহলে কি হবে? অবস্ট্রাকশন ডেভেলপ করছে। তাহলে বলেন তো, কোলানজাইটিস এটা কোন ধরনের অবস্ট্রাকশন? ইন্ট্রাহেপাটিক নাকি এক্সট্রাহেপাটিক? কমন বাইল ডাক্ট, এক্সট্রাহেপাটিক কোলেস্টাসিস। ভেরি গুড। আচ্ছা, তাহলে এই পেশেন্টের রাইট হাইপোকন্ড্রিয়ামে যখন আপনি হাত দিয়ে চাপ দিবেন, পেশেন্ট আউ করে উঠবে, অর্থাৎ তার রাইট হাইপোকন্ড্রিয়ামে একটা টেন্ডারনেস থাকবে, কারণ কমন বাইল ডাক্টে ইনফ্লেমড হয়ে আছে। ক্লিয়ার? ওকে, মাথায় রাখবেন, বি কেয়ারফুল, এটা অনেকে ভুল করে। কোলেসিস্টাইটিসে কিন্তু নর্মালি পেশেন্টের জন্ডিস ডেভেলপ করে না, কারণ কম মানে আমাদের গল ব্লাডারে যদি ইনফ্লামেশন হয়, এটা তো আমার বিলিয়ারি পাথওয়েকে অবস্ট্রাকশন করছে না। কিন্তু যদি কমন বাইল ডাক্ট ইনফ্লামেশন হয়, পেশেন্টের অবশ্যই জন্ডিস ডেভেলপ করবে। তাহলে কোলেসিস্টাইটিসে জন্ডিস ডেভেলপ করাটা জরুরি না, কিন্তু কোলানজাইটিসে পেশেন্টের অবশ্যই জন্ডিস ডেভেলপ করবে, এবং পেশেন্টের একটা ইনফ্লামেশনের কারণে ফিভার থাকবে, ঠিক আছে, পেইন থাকবে। তাহলে পেইন, ফিভার, জন্ডিস, ইট কজেস কোলানজাইটিস, দ্যাট মিনস চারকোট স্ট্রায়াড। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন যে পেশেন্টের আপনি আর কি হিস্ট্রি নেবেন, যে বাবা আপনার খাবারের রুচি কেমন? স্যার, খেতে পারি না, একদম রুচি কমে গেছে। সমস্যা নেই। দেখেন, এই কারণেই সব কিছু বই দিয়ে হয় না, প্র্যাকটিক্যাল নলেজ লাগে। দেখেন, যে কোনো পেশেন্টের জন্ডিস হলে রুচি কমবেই, স্বাভাবিক। তার যেহেতু টেস্ট বার্ডগুলোতে এখন সব কি বাইল সল্ট অ্যাকিউমুলেশন হচ্ছে, কনজুগেটেড বিলিরুবিন এরা কি করে? অ্যাপেটাইট সেন্টারকে সাপ্রেস করে দেয়, ফলে পেশেন্টের একটা লস অফ অ্যাপেটাইট হয়। ফলে জন্ডিসের পেশেন্টের রুচি নাই বললে আপনি ম্যালিগনেন্সি চিন্তা করবেন না। আরও হিস্ট্রি নেবেন যে বাবা আপনার কি ওজন কমে যাচ্ছে কিনা, এটা বেশি ইম্পর্টেন্ট এটা ম্যালিগনেন্সি সাসপেক্ট করার জন্য। যদি পেশেন্ট আপনাকে বলে হ্যাঁ স্যার, আমার তো ওজন গত 1-2 মাসে অনেক কমে গেছে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু গাইডলাইন যদি মোর দ্যান 5% বডি ওয়েট লস হয়, মোটামুটি 3 থেকে 5 কেজিও যদি ওজন গত 3 মাসে কমে যায়, তাহলে এটা সিগনিফিকেন্ট ওয়েট লস। তখন আপনি চিন্তা করবেন যে হ্যাঁ, এটা মেবি পেশেন্টের আল্লাহ না করে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা
হতেও পারে, অথবা পেশেন্টের অন্য কোনো ম্যালিগনেন্সি আছে এবং ওই ম্যালিগনেন্সিটা লিভারের মেটাস্টাসিস হয়েছে, মেটাস্টাসিস থেকে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করেছে। তাহলে ম্যালিগনেন্সি জানার জন্য আপনি পেশেন্টের লস অফ অ্যাপেটাইট এবং সিগনিফিকেন্ট ওয়েট লস আছে কিনা এটা হিস্ট্রি নেবেন। ওয়েট লসের ক্ষেত্রে জেনারেল এক্সামিনেশন হিস্ট্রিতে আমি আপনাদেরকে বলেছি যে পেশেন্ট আপনাকে বলতে পারবো না যে তার ওজন কতটুকু কমেছে, তখন হিস্ট্রি নেবেন, অথবা পেশেন্ট আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ উনি আপনার কি হয়, যে স্যার উনি আমার বড় ভাই হয়। আচ্ছা আপনার ভাইয়ের ওজন কি লক্ষণীয় মাত্রায় কমে গেছে, অনেক শুকিয়ে গেছে? তখন হ্যাঁ স্যার একদম চিনাই যায় না, আগে অনেক স্বাস্থ্যবান ছিল। অথবা আরেকটা প্রশ্ন করা যায় কি, জামা কাপড় কি এখন লুজ হয়ে যাচ্ছে কিনা আগের থেকে? হ্যাঁ, তবে হ্যাঁ স্যার এই জামাগুলো অনেক শখ করে বানাইছি, কিন্তু এখন আর পরতে পারি না, সব ঢিলে ঢালা হয়ে যাচ্ছে। আসলে জামা ঢিলা হয় নাই, তার শরীর চিকন হয়ে গেছে। ক্লিয়ার কিনা? ওকে আলহামদুলিল্লাহ। তারপরে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, অলরেডি বলেছি অ্যাবডোমিনাল পেইন থাকলে পেশেন্টের এটা ভাইরাল হ্যাপাটাইটিস অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ ইনফ্লামেশন হচ্ছে লিভারে, গল ব্লাডারে, তারপরে কমন বাইল ডাক্টে। তারপরে পেশেন্টের যদি কোনিক প্যানক্রিয়াটাইটিস থাকে তাহলে পেশেন্টের একটা অ্যাবডোমিনাল পেইন থাকবে। তাহলে অ্যাবডোমিনাল পেইন থাকলে আমরা ভাইরাল হ্যাপাটাইটিস, লিভার অ্যাবসেস, কোলানজাইটিস, কোনিক প্যানক্রিয়াটাইটিস, হ্যাঁ, তা এগুলো আমরা চিন্তা করব। সিএ হেড অফ প্যানক্রিয়াস ম্যালিগনেন্সিও আমরা চিন্তা করতে হবে, ঠিক আছে? এগুলোতে পেশেন্টের একটা অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। তারপরে আর কিসে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে? কোলেডোকুলিথিয়াসিস, কমন বাইল ডাক্টে যদি স্টোন থাকে। তাহলে আমি কোলেলিথিয়াসিস কেন বলছি না? কারণ গল ব্লাডারে স্টোন থাকলে সেটা জন্ডিস করে না, তবে সিস্টিক ডাক্টে স্টোন থাকলে সেটা আমাদের কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন করে একটা জন্ডিস করতে পারে, যেটাকে আমরা বলি মেরিজ্জি সিনড্রোম। ক্লিয়ার? মানে এই টার্মটা আপনারা জাস্ট মাথায় রাখবেন যে ইউজুয়ালি গল ব্লাডারের মধ্যে কোনো পাথর থাকলে সেটা কি করে না, জন্ডিস করে না, তবে সিস্টিক ডাক্টে যদি স্টোন আটকে যায় এবং এই স্টোনটা যদি ইনডাইরেক্টলি আমাদের কমন বাইল ডাক্টকে কম্প্রেস করে তখন একটা জন্ডিস হতে পারে, এবং এটাকে আমরা বলি মেরিজ্জি সিনড্রোম। ওকে ফাইন। এরপরে আসেন পেশেন্টের কোনো ব্লাড ভমিটিং আছে কিনা, হ্যাঁ, অর্থাৎ পেশেন্টের হেমাটেমিসিস আছে কিনা, পেশেন্টের কোনো পাররেক্টাল ব্লিডিং আছে কিনা, অল্টার্ড পাররেক্টাল ব্লিডিং অর্থাৎ প্যাসেজ অফ ডার্ক স্টুল মানে ম্যালিনা আছে কিনা। তাহলে আমরা পেশেন্টকে কি জিজ্ঞেস করবো যে বাবা আপনার কখনো রক্ত বমি হয়েছে কিনা? না স্যার এরকম তো হয় না। আপনার পায়খানার কালার কেমন? বুঝতেছে না রোগী। পায়খানার কালার কি কালচে কালো, এক পাতলা পায়খানা, ডায়রিয়া টাইপের এই জাতীয় কোনো পায়খানা হয় মাঝে মাঝে? হ্যাঁ স্যার মাঝে মাঝে তো হয়। আচ্ছা, তাইলে দেখেন কোনো পেশেন্টের যদি হেমাটেমেসিস অথবা মেলেনা অথবা দুইটাই থাকে তাহলে ইট ইন্ডিকেটস পেশেন্টের একটা কি হচ্ছে, আপার জিআই ব্লিডিং হচ্ছে। তাহলে পেশেন্টের আপার জিআই ব্লিডিং হওয়া মানে কি, সাথে পেশেন্টের আবার জন্ডিস আছে, তাহলে আপার জিআই ব্লিডিং উইথ জন্ডিস পেশেন্টের অবশ্যই সিএলডি এক্সক্লুড করতে হবে। ক্রনিক লিভার ডিজিজে পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন হয়, পোর্টাল হাইপারটেনশনে পেশেন্টের কি হয়, লোয়ার ইসোফেজিয়াল ভ্যারিক্স হয়, লোয়ার ইসোফেজিয়াল ভ্যারিক্সগুলো রাপচার হয়ে পেশেন্টের আপার জিআই ব্লিডিং হয়, ওই আপার জিআই ব্লিডিং থেকে পেশেন্টের হেমাটেমিসিস হয়, আর ওই আপার জিআই ব্লিডিং যদি পাররেক্টালি বের হয় অল্টার্ড হয়ে সেটা ম্যালিনা বা ব্ল্যাক স্টুল হিসেবে পেশেন্ট আপনাকে কমপ্লেন করবে। এবং এই পোর্টাল হাইপারটেনশন নিয়ে আমার 2টা লেকচার আলহামদুলিল্লাহ ফিল দ্য মেডিসিনে, হ্যাঁ, একদম রুট লেভেল থেকে বলেছি, কিন্তু এটা আপনাদের 3rd ইয়ার 4th ইয়ারে দরকার নেই। এই যে জাস্ট আমি আপনাকে 30 সেকেন্ড বললাম, এটা মাথায় রাখলে ইনশাল্লাহ মোর দেন এনাফ। ওকে, তাহলে অবশ্যই কোনো পেশেন্ট জন্ডিস নিয়ে আসলে আমি বলেছি আমাদের দেশের পার্সপেক্টিভে সিএলডি খুব কমন একটা কজ। তাহলে জন্ডিসের কারণ সিএলডি কিনা এটা বোঝার জন্য আপনাকে প্রশ্ন নিতে হবে যে পেশেন্টের কোনো আপার জিআই ব্লিডিংয়ের এভিডেন্স আছে কিনা, অর্থাৎ রক্তবমি এবং কালো পায়খানা, বাস। তারপরে পেশেন্ট অ্যালকোহল খায় কিনা, কারণ অ্যালকোহল হ্যাপাটাইটিস করে, হ্যাপাটোসেলুলার জন্ডিস করে। অ্যালকোহল ক্রনিক লিভার ডিজিজ করতে পারে, এটাকে আমরা কি বলি, অ্যালকোহলিক ক্রনিক লিভার ডিজিজ। ওকে, তারপরে পেশেন্টের আইভি ড্রাগ অ্যাবিউজিং, ওই যে আমি বলেছি ট্যাটু ছবি দেখিয়ে পেশেন্টের আইভি ড্রাগ অ্যাবিউজিং হিস্ট্রি আছে কিনা, পেশেন্ট ট্যাটু করে কিনা। দেখেন এই কারণে এই ছবি দুটা, এই প্রশ্ন দুটা একসাথে লেখা, আইভি ড্রাগ অ্যাবিউজিং এবং ট্যাটু। তারপর পেশেন্ট কখনো কারো থেকে ব্লাড নিয়েছিল কি না, প্রপারলি স্ক্রিনিং না করে ব্লাড দিলে কি হবে, হ্যাপাটাইটিস বি সি ট্রান্সফিউশন হয়ে যাবে পেশেন্টের বডিতে ট্রান্সফিউশনের সাথে। ওকে, তারপর পেশেন্ট রিসেন্টলি কোনো মেডিকেশন খেয়েছে কিনা, ওই যে বলেছি ড্রাগ ইনডিউসড হ্যাপাটোসেলুলার ইনজুরি, তাই না, স্পেশালি প্যারাসিটামল। আচ্ছা, তারপর পেশেন্টের রিসেন্টলি কোনো জন্ডিস আছে এমন পেশেন্টের সাথে ক্লোজ কন্ট্যাক্ট হয়েছে কিনা, কারণ ওই যে ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে সেক্সুয়াল রুটে স্যালাইভার মাধ্যমে তার মধ্যে কি হয়ে যেতে পারে, হ্যাপাটাইটিস ভাইরাসটা ঢুকে যেতে পারে, সেখান থেকে হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনডিউসড হ্যাপাটোসেলুলার ইনজুরি ও হ্যাপাটিক জন্ডিস হতে পারে। আচ্ছা, তাহলে দেখেন এতক্ষণ যা বলছে শুধু হ্যাপাটাইটিস বি, তাই না, হ্যাপাটাইটিস সি অর্থাৎ সেক্সুয়াল এবং ব্লাড হ্যামাটোজেনাস ট্রান্সফিউশন। হ্যাপাটাইটিস এ কী দোষ করলো এক্স্যাক্টলি, তাহলে হ্যাপাটাইটিস এ ভাইরাসের হিস্ট্রির জন্য কী নিতে হবে পেশেন্টের, হ্যাঁ, যে বাবা আপনি বাহিরে খাবার খান কিনা, হ্যাঁ, আপনি কি বাহিরের পানি খান,
টঙের দোকানে চা খান মজা করে? হ্যাঁ, তাহলে ওয়াটার বর্ন। কারণ এই যে বাহিরের পানি, টঙের চা, হোটেলের খাবার এগুলোর থেকে খুব সহজে হেপাটাইটিস এ ভাইরাস ইনডিউসড ভাইরাল হেপাটাইটিস হয়ে পেশেন্টের একটা হেপাটিক জন্ডিস ডেভেলপ করতে পারে। ক্লিয়ার? তাহলে হেপাটাইটিস এ এবং ই এটা হচ্ছে ওয়াটার বর্ন, ফলে আপনি ওয়াটার মানে পেশেন্টের যে হাইজিন এটার হিস্ট্রি নেবেন। আর হেপাটাইটিস বি সি এরা হচ্ছে হ্যামাটোজেনাস এবং সেক্সুয়াল রুটে যায়, এই কারণে ওই হিস্ট্রিটা পেশেন্ট থেকে নিতে হবে। তবে মনে রাখবেন পেশেন্টের অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি, সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি এগুলো এই প্রশ্নগুলো সবার শেষে করবেন, কারণ এগুলো করলে পেশেন্ট ইতস্তত হয়ে যায়, উনি আপনার সাথে আর কথা বলবে না। এবং প্রশ্নগুলো করার আগে আপনি পেশেন্টকে জিজ্ঞেস করবেন, বাবা উনি আপনার কী হয়? পেশেন্টের পাশে লোকজন দাঁড়ায় থাকবে যে স্যার উনি তো আমার ওয়াইফ হয়, অথবা উনি আমার ভাই হয়। এখন এমন হতে পারে পেশেন্টের ওয়াইফও জানে না পেশেন্টের এক্সপোজার হিস্ট্রি আছে, এবং এটা না জানাটাই স্বাভাবিক, তাই না? তাহলে আপনার কী করতে হবে? আপনি এখানে ইথিক্যাল হতে পারবেন না, আপনাকে এখানে পেশেন্ট সেফটি প্রথমে মাথায় রাখতে হবে। আপনি পেশেন্টকে জিজ্ঞেস করবেন যে বাবা আমি আপনার সাথে কিছু পার্সোনাল কথা বলবো, যে আপনার ওয়াইফকে আপনার সাথে থাকুক এটা আপনি চান নাকি আলাদাভাবে বলবো? তখন রোগী আপনাকে বলবে না স্যার আমি আলাদাভাবে কথা বলেন আমার সাথে। তখন আপনি পেশেন্টের ওয়াইফকে বলবেন আপনি একটু পাশে যান, ওনার সাথে আমি কিছু কথা বলবো, একটু পরে আবার আসবেন। তাহলে আশেপাশের লোকজনকে সরাই দিবেন। তারপরে আবার রোগীকে আপনি বলবেন যে বাবা দেখেন যে আল্লাহর পরে ডাক্তারের কাছে কিছু লুকাতে নাই, আপনি যদি আমাকে না বলেন আপনার রোগটা ধরতে পারবো না, অহেতুক আপনাকে অনেকগুলো টেস্ট করতে হবে, অনেক টাকা যাবে, খরচ আছে, কিন্তু আপনি যদি আমাকে ইনফরমেশনটা দেন ওই একটা প্রশ্নে আপনার কষ্টও বেঁচে যাবে, আমরা দ্রুত রোগ ধরতে পারবো, পরীক্ষা নিরীক্ষাও লাগবে না। এভাবে বলে আপনাকে কি করতে হবে? কাউন্সেলিং করতে হবে। তখন রোগী আপনাকে বলবে, হ্যাঁ? এবং এটা রোগীকে অ্যাসিওর করবেন অবশ্যই যে আপনি যে আমাকে এই তথ্যটা দিচ্ছেন এটা আমার আর আপনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। এটা শুধুমাত্র আপনার চিকিৎসা পারপাসে। এই কথাটা না বললে রোগী আপনাকে বলবে না, এবং এটা অ্যাজ এ ডক্টর আপনাকে বলতে হবে, এবং এই কাউন্সেলিংটা আপনাকে শিখতে হবে। ঠিক আছে? এগুলো বলার পরে প্রশ্নটা করবেন। এখন এই কারণেই এক্সপোজার হিস্ট্রি, হ্যাঁ? তারপরে অ্যালকোহল ইনটেক হিস্ট্রি এগুলো সবার শেষে নিবেন। আচ্ছা, যদি বইতে শুরুতে দিয়ে দেয়, কারণ ধুমধাম এগুলো প্রশ্নগুলো করে ফেলবেন না, ভুলেও এই কাজটা করবেন না। মানে যে পেশেন্টের যে এটাকে কি বলে সেফটি, পেশেন্টের যে সিকিউরিটি ইনফরমেশনের, এটা আপনার অনেক ইম্পর্টেন্ট একটা আপনার রেসপন্সিবিলিটিস। ওকে, তারপরে আসেন যে পেশেন্ট হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়েছে কিনা, এটা জানাটা খুব জরুরি। হ্যাঁ, তারপরে পেশেন্টের অকুপেশন, এটা এখানে প্রশ্নটা অ্যাড করে নাই, এটা আপনারা একটু অ্যাড করেন যে বাবা আপনি কী করেন। যেমন সে বললো যে স্যার আমি তো একটা ল্যাবে কাজ করি, আমি নার্স, তাহলে তার খুব সহজে নিডল প্রিকিং ইনজুরি হতে পারে, তাহলে অকুপেশনাল হিস্ট্রিটা নিয়ে নেবেন। হ্যাঁ, সেই কোনো যে মেডিকেল পার্সোনেল কিনা। আচ্ছা, তারপরে পেশেন্টের ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে কিনা সেটার হিস্ট্রি নেবেন। কেন? দেখেন, ইনফ্লামেটরি বাউল ডিজিজ এটা প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্চাইটিস যাদের থাকে তাদের থাকতে পারে। তাহলে যার আইবিডি আছে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তার পিএসসি আছে, আর পিএসসি ইটসেলফ কী করতে পারে? কোলেস্ট্যাটিক জন্ডিস করতে পারে। এক্স্যাক্টলি। পেশেন্টের কোনো অপারেশন হয়েছে কিনা, ওই যে একটু আগে বললাম, একদম এক্সাম্পল দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ পেশেন্টের কোলেসিস্টেক্টমি অপারেশন হলো, এখন পোস্ট কোলেসিস্টেক্টমি সিভিডি স্ট্রিকচারিং হয়ে একটা পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করলো, তাহলে পেশেন্টের যে কোনো অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে কিনা এটা হিস্ট্রি নিতে হবে। ক্লিয়ার? তারপরে পেশেন্টের কোনো টক্সিন ইনজেকশনের হিস্ট্রি আছে কিনা, যে আপনি বাহিরে কোনো খাবার খেয়েছেন, কোনো পয়জনিংয়ের হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে কী বললাম, মাশরুম পয়জনিংয়ের কথা বললাম। আচ্ছা, তারপরে পেশেন্টের আগে থেকে কোনো লিভার ডিজিজ আছে কিনা, যে আপনার জানা মতো আপনার আগে থেকে কোনো লিভারের অসুখ আছে, কোনো ডাক্তার বলছে তখন বলবে হ্যাঁ স্যার আমার তো জন্ডিস ব্যারাম আছে, জন্ডিস খিলাইছি বা জন্ডিস বের করছি, এরকম অনেক কিছু বলবে। হ্যাঁ, ওই দোয়া-দরুদ পড়ে যে গ্রামে মানুষকে ঠকায়, ওই জাতীয় হিস্ট্রি দিবে যে হ্যাঁ স্যার আমার তো জন্ডিসের এই রোগ আজকের একদিনের না, এটা আজকে আমার প্রায় 2-3 বছর, মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে। তাহলে এই যে পারসিস্টেন্ট জন্ডিস উইথ ফ্লাকচুয়েশন, তাহলে ইট ইন্ডিকেটস মেবি পেশেন্টস হ্যাভ সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। ক্লিয়ার কিনা? আর ভাইরাল হেপাটাইটিস, লিভার অ্যাবসেস এগুলোতে পেশেন্টের অ্যাকিউট হিস্ট্রি থাকবে যে স্যার গত 2 সপ্তাহ ধরে। ক্লিয়ার? আর ভাইরাল হেপাটাইটিস যদি হয়, পেশেন্টের জন্ডিস অ্যাপিয়ার করার আগে একটা প্রোড্রোমাল সিমটম থাকবে, যে স্যার আমার প্রথমে জ্বর ছিল, পেটে ব্যথা ছিল, একটু ডায়রিয়া ছিল, এরপরে জ্বরটা কমে গেছে, এখন আমার পেটে ব্যথা জন্ডিস দেখা দিছে। তাহলে এই যে এরকম একটা হিস্ট্রি পেশেন্টের পাবেন। হ্যাঁ, আচ্ছা, সো মোটামুটি এই প্রশ্নগুলো আপনারা করতে পারলে মোর দ্যান এনাফ, স্যারও অনেক খুশি হয়ে যাবে। স্যার বলবে কিরা আমি নিজেই তো এতগুলো প্রশ্ন করি না। আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? এবং দেখেন এখানে অতিরঞ্জিত করে বলার কিছু নাই। দেখেন আমি বলি, এই যে আমি আপনাকে প্রশ্নগুলো বললাম, আমি নিজেও কিন্তু যখন হিস্ট্রি নিতে যাই আমার 3-4টা প্রশ্ন ছুটে যায়, স্বাভাবিক।
ওই যে রুগী দেখতে দেখতে প্রশ্ন করতে করতে একটা সময় চলে আসবে। সো হতাশ হবেন না, এই প্রশ্নগুলো আপনি না, আপনার স্যারও এই 19টা প্রশ্ন উনি নিতে পারে না, ভুলে যায়, দুই একটা ছুটে যায়, স্বাভাবিক, হিউম্যান ব্রেইন তো। সো এগুলো শিখতে পারতে হবে, সবগুলো পারবেন কথা নেই। 19টা শিখেন, আপনি যদি 15টা প্রশ্ন পারেন, মোর দেন এনাফ। মানুষ তো 4-5টাই পারে না, ক্লিয়ার কিনা? সো এই হচ্ছে ব্যাপারটা। এই পেজটা প্রিন্ট আউট করে আপনার টেবিলের সামনে লাগিয়ে দিবেন, সকাল বিকাল প্রশ্নগুলো পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে মাথায় থাকবে ইনশাল্লাহ। সো এই হলো আজকের ক্লাস। মোটামুটি আমি আসলে দেখেন একটা জন্ডিস নিয়ে আমার প্রায় 1 ঘন্টার উপরে ক্লাস চলে গেছে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি যে একটা ভালো বেটার আউটকাম যাতে আপনাদেরকে দিতে পারি, বাট আমার এই ক্লাসগুলোর পেছনে অনেক বেশি টাইম চলে যায় নোট মেকিংয়ে। কোন ডায়াগ্রামটা দিব, কোনটা দিলে আপনারা ভালো বুঝবেন, কিভাবে বললে ভালো বুঝবেন, কোনটার পরে কোনটা বললে ইনশাল্লাহ ভালো বুঝবেন, এই ব্যাপারগুলোর পেছনে হিউজ টাইম চলে যায় আলহামদুলিল্লাহ। সো ক্লাসগুলো বেসিক্যালি আমি খুব মানে মন থেকে যেটা বলছি যে জাস্ট পেমেন্টের জন্য আমি বলি না। পড়াতে আমার আলহামদুলিল্লাহ ভালো লাগে, শিখতে ভালো লাগে, শেখাতে ভালো লাগে, প্যাশন একটা, এটা পড়ানোটা আমার এক ধরনের প্যাশন আলহামদুলিল্লাহ। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একটু ধৈর্য ধরে আমার সাথে কানেক্টেড থাকুন। এটা কোনো এক্সাম ওরিয়েন্টেড কোর্স না। সো আপনার পরীক্ষা 1 মাস 2 মাস আছে, আমাকে এরকম তাড়া দিয়েন না। আমি চাচ্ছি এই যে এখান থেকে যে লেসনটা নিয়ে যাবেন, এটা আপনাকে আজীবন যাতে হেল্প করে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু ডিলে হলেও আশা করি কোর্সটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, কিন্তু ক্লাস কোয়ালিটিটা আমি এনশিওর করতে চাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর যে কোনো কিছু না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, টেলিগ্রামে না। টেলিগ্রামে আমরা শুধু পিডিএফটা প্রোভাইড করব। আপনাদের সবার জন্য শুভকামনা। বেশি বেশি পেশেন্ট দেখবেন, একা পেশেন্ট দেখবেন না, বন্ধুর সাথে দেখবেন, ডেমো দিবেন, ডেমো নেবেন, ভুল হলে ভুল শুধরে নেবেন, তাহলে ইনশাল্লাহ মাথায় থাকবে। একা একা পড়লে কিচ্ছু হবে না, কেমন? এটা মাথায় রাখতে হবে। ওয়ার্ডটাকে নিজের ভাষা মনে করার চেষ্টা করবেন, ওন করবেন ওয়ার্ডটা, যে এই ওয়ার্ডটা আমার। হ্যাঁ, ওয়ার্ডে ঢুকলে বের হওয়ার চিন্তা কখন, এটা মাথা থেকে ফেলে দিবেন। ওয়ার্ডে ঢুকছি আর বের হবো না, এরকম প্যাশনেট হতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? পেশেন্টের সাথে পেশেন্টের বেডে বসে যাবেন যে পেশেন্ট এটা আমার পেশেন্ট, মাই পেশেন্ট, ঠিক আছে? এভাবে ওন করতে হবে আপনাকে, মানে হসপিটাল ওয়ার্ড, পেশেন্টের বেড আপনার কমফোর্ট জোন বানাই ফেলতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং কে কি বলে এটা ভাবা যাবে না। বই নিয়ে পেশেন্টের বেডে বসে যাবেন, বই নিয়ে পড়বেন। হ্যাঁ, এবার মাঝে মাঝে পেশেন্টের জন্য একটু নাস্তা নিয়ে যাবেন, ওনাকে আপনি 1 ঘন্টা ধরে দেখছেন, একটা জুস দেন, একটা কিছু দেন। হ্যাঁ, এটা আপনার পেশেন্ট, এটা একটা আন্তরিকতা জাস্ট, আর কিছু না। হ্যাঁ, এগুলো জাস্ট আমি আপনাকে বললাম যে ওয়ার্ডটাকে ওন করার জন্যে, কেমন? করাটা জরুরি না, ম্যান্ডেটরি না, বাট আমার মনে হয়েছে এগুলো করলে আপনি খুব দ্রুত ওয়ার্ডটাকে নিজের আপন করে নিতে পারবেন ইনশাল্লাহ। সো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি লেকচারগুলো ভালো লাগে হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনার ফ্রেন্ডস, জুনিয়র, সিনিয়র সবাইকে আমার এই কোর্স সম্পর্কে জানাবেন, ইনভাইট করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ, গ্রেটফুল টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم صل على سيدي اللهم صل على محمد اللهم صل على سيدي اللهم صل على محمد